সো আজকে আমরা শুরু করব পিরিয়ডিক টেবিল অর্থাৎ পর্যায় সারণী এর ক্রিয়েটিভ কোশ্চেন। আশা করি তোমরা সবাই পর্যায় সারণী সম্পর্কে ওভারঅল একটা ধারণা তোমাদের আছে। আজকের সৃজনশীলগুলোর মধ্যে মোস্ট অফ দ্য সৃজনশীলই একটু ডিটেলস টাইপের, অর্থাৎ একটু লেখা বেশি টাইপের। সো বেশিরভাগ ব্যাখ্যা আমি তোমাদের মুখে বলে দিব, টুকটাক কিছু বিষয় আমি তোমাদের বোর্ডে দেখাই দিব। সবাই একটু মনোযোগ দিয়ে সবকিছু দেখবা। আর পর্যায় সারণী থেকে একটা সৃজনশীল পরীক্ষাতে আসতে পারে। তোমাদের এখানে 8টা সৃজনশীল দেওয়া আছে, আমি 1 থেকে শুরু করছি। সবাই খুব মনোযোগ দিয়ে দেখো। একের এ নাম্বারটা, এই বৃত্তের মৌলগুলোর পর্যায় সারণীতে পারমাণবিক আকারের ক্রম ব্যাখ্যা করো। দেখা যাক এই বৃত্তের মধ্যে কে কে আছে। এই বৃত্তের মধ্যে 4 জনকে রাখা আছে, তোমরা দেখতে পাচ্ছ। অ্যালুমিনিয়াম, সিলিকন, ম্যাগনেসিয়াম, সোডিয়াম। বলা হয়েছে যে এই 4 জন মৌলের পারমাণবিক আকারের ক্রম ব্যাখ্যা করো। পারমাণবিক আকার বলতে আসলে কি বোঝায়? পারমাণবিক ব্যাসার্ধ বোঝায়। আকার বলতে তার যে ব্যাসার্ধটা আছে, মূলত এটাকেই বোঝানো হচ্ছে, যাকে আরেক নামে ডাকা হয় পারমাণবিক আকার। সো এখানে 4টা মৌল আছে, সোডিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম, সিলিকন। আমাকে দেখাতে হবে এই 4টা মৌলের মধ্যে কোন মৌলটা আকারে সবথেকে বড়, অর্থাৎ কোন মৌলের পারমাণবিক ব্যাসার্ধ সবথেকে ছোট, বা কোন মৌলের পারমাণবিক ব্যাসার্ধ সবথেকে বড়, এবং তা অবশ্যই আমাকে যুক্তি দিয়ে প্রমাণ করতে হবে। ফার্স্ট অফ অল আমি যে কাজটা করব, এখানে যতগুলো মৌল আছে সবগুলো মৌলকে আমরা ইলেকট্রন বিন্যাস করব। ইলেকট্রন বিন্যাস করার পরে আমরা এদেরকে নিয়ে যুক্তি দেওয়া শুরু করব। সো আমি শুরু করছি। সোডিয়াম পারমাণবিক সংখ্যা 11, ইলেকট্রন নষ্ট করে দেখো 2, 8, 1। তারপর যদি ম্যাগনেসিয়ামের কথা বলা হয়, পারমাণবিক সংখ্যা 12, ইলেকট্রন বিন্যাস করলে 2, 8, 2। অ্যালুমিনিয়াম 13, ইলেকট্রন বিন্যাস যদি করো 2, 8, 3। and finally silicon 14, ইলেকট্রন বিন্যাস যদি করো 2, 8, 4। ইলেকট্রন বিন্যাস থেকে একটা বিষয় আমরা যেটা স্পষ্টভাবে বুঝতে পারছি, এখানে যতগুলো মৌল আছে, অর্থাৎ এখানে যে 4টা মৌল আছে, এই 4টা মৌলই একই পর্যায়ের অন্তর্ভুক্ত। একই পর্যায়ের কেন বললাম? আমি যদি এটাকে বিশ্লেষণ করি এটা কোথায় আছে, অর্থাৎ এদের অবস্থান নির্ণয় করি, তাহলে আমি দেখতে পারবো সোডিয়াম আছে 3 নাম্বার পর্যায়, ফার্স্ট গ্রুপ। সেকেন্ড যে মৌলটা আছে ম্যাগনেসিয়াম, এটাও ঠিক তাই, 3 নাম্বার পর্যায়, সেকেন্ড গ্রুপ। থার্ড যে মৌলটা আছে এটাও ঠিক তাই, 3 নাম্বার পর্যায়, 13th গ্রুপ। 10 যোগ করতে হবে আমাকে, এটাও কি হবে? সেম, 3 নাম্বার পর্যায়, 14th গ্রুপ। একটু মনোযোগ দেখো, আমরা দেখতে পাচ্ছি সবাই 3 নাম্বার পর্যায়ের মৌল, এখানে কোনো ডাউট নাই। কিন্তু তাদের গ্রুপের মানগুলো কিন্তু ক্রমান্বয়ে বৃদ্ধি পাচ্ছে। ফার্স্ট গ্রুপ, সেকেন্ড গ্রুপ, 13 নম্বর গ্রুপ, 14 নম্বর গ্রুপ, আস্তে আস্তে গ্রুপের মানগুলো কি হচ্ছে? ক্রমান্বয়ে বৃদ্ধি পাচ্ছে। তার মানে আমি যেটা বুঝতে পারছি, এখানে যে 4টা মৌল আছে, 4টা মৌল একই পর্যায়ের অন্তর্ভুক্ত মৌল। আমরা জানি, আমরা যখন পর্যায় সারণী দেখি স্পষ্টভাবে তাকাবো, তখন আমরা দেখব যে যদি মৌলসমূহ বাম থেকে ডান দিকে যায়, তাহলে ক্রমান্বয়ে তাদের পারমাণবিক সংখ্যা বৃদ্ধি পাবে। হ্যাঁ, সেটাই হয়েছে। সো সোডিয়ামের 11, 12, 13, 14, তার মানে যখন আমরা বাম থেকে ডান দিকে যাচ্ছি, তখন পারমাণবিক সংখ্যা ক্রমান্বয়ে বৃদ্ধি পাচ্ছে। কিন্তু পারমাণবিক সংখ্যা বৃদ্ধি পাওয়ার সাথে সাথে তাদের আউটার মোস্ট শেলে, অর্থাৎ শেষ কক্ষপথে ক্রমান্বয়ে কিন্তু একটি করে ইলেকট্রন কিন্তু বৃদ্ধি পাচ্ছে। তাকে দেখো, প্রথমে শেষ কক্ষপথে 1টা, তারপর 2টা, তারপর 3টা, তারপর 4টা। এটা হবেই, কারণ পারমাণবিক সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। সো শেষ কক্ষপথে ইলেকট্রন সংখ্যা একটা বৃদ্ধি পাওয়াটাই স্বাভাবিক। এখন ইলেকট্রন সংখ্যা একটা বৃদ্ধি পাওয়ার ফলে কি হচ্ছে? ইলেকট্রন সংখ্যা একটা করে বৃদ্ধি পাওয়ার ফলে নিউক্লিয়াস থেকে, একদম একটা অ্যাটমের নিউক্লিয়াস যেটা থাকে, নিউক্লিয়াস থেকে কিন্তু তার শেষ কক্ষপথের উপর আকর্ষণ ক্ষমতাটা কিন্তু বেশি চলে আসছে। সো চিন্তা করে দেখো, সিম্পলি 3 নম্বর সোডিয়ামের বেলা চিন্তা করে দেখো, সোডিয়ামের নিউক্লিয়াস থেকে 3 নম্বর কক্ষপথে ইলেকট্রন মাত্র একটা, আর ম্যাগনেসিয়ামের 3 নম্বর কক্ষপথে 2টা। তার মানে নিউক্লিয়াস থেকে কিন্তু এখানে কিন্তু অ্যাট্রাকশনটা কিন্তু একটু বেশি। একের থেকে যেহেতু 2টি ইলেকট্রন আছে, তার মানে নিউক্লিয়াস থেকে আকর্ষণটা বেশি হবেই। এখানে 3টা নিউক্লিয়াস থেকে আকর্ষণ আরো বেশি, এখানে 4টা নিউক্লিয়াস থেকে আকর্ষণ আরো অনেক বেশি। তার মানে কক্ষপথে
যদি ইলেকট্রন একটা করে যুক্ত হতে থাকে তাহলে কিন্তু নিউক্লিয়াস থেকে অ্যাট্রাকশনটা কিন্তু অনেক বেশি চলে আসে। আলটিমেটলি ওর 3 নম্বর কক্ষপথে মাত্র একটা, আর 3 নম্বর কক্ষপথে 4টা, তার মানে ইলেকট্রন সংখ্যা বৃদ্ধি পাওয়ার সাথে সাথে কিন্তু ওই মৌলটার মধ্যে কিন্তু একটা সংকোচন ব্যাপার চলে আসছে। এই জন্য দেখা যায় যে একই পর্যায়ে মৌলগুলো যদি বাম থেকে ডান দিকে যায় তাহলে পারমাণবিক সংখ্যা বৃদ্ধি পাওয়ার সাথে সাথে মৌলসমূহের পারমাণবিক ব্যাসার্ধ কমতে থাকে, পারমাণবিক ব্যাসার্ধ কমতে থাকে। সো তুমি বলতেই পারবা সোডিয়াম অপেক্ষা ম্যাগনেসিয়াম কিন্তু একটু ছোট, কারণ ইলেকট্রন সংখ্যা বেশি। ম্যাগনেসিয়াম অপেক্ষা অ্যালুমিনিয়াম কিন্তু আরো একটু ছোট, অ্যালুমিনিয়াম অপেক্ষা সিলিকন কিন্তু আরো একটু ছোট। অর্থাৎ যেহেতু তারা একই পর্যায়ের মৌল, সবাই 3 নম্বর পর্যায়ের মৌল, কিন্তু তাদের ইলেকট্রন সংখ্যা ক্রমান্বয়ে বৃদ্ধি পাওয়ার ফলে শেষ কক্ষপথ ইলেকট্রন একটি করে অতিরিক্ত যুক্ত হচ্ছে, ফলে নিউক্লিয়াস থেকে অ্যাট্রাকশনটা কিন্তু অনেক বেশি চলে আসছে আলটিমেটলি। দ্যাটস ওয়াই আমরা বলতেই পারি যে এখানে কিন্তু সব থেকে যদি বলি বড় কোনটা বা অ্যাটমিক রেডিয়াস সব থেকে বেশি কার, অবশ্যই সেটা অ্যান্সারটা হবে সোডিয়ামে, তার থেকে একটু ছোট ম্যাগনেসিয়াম, তার থেকে একটু ছোট অ্যালুমিনিয়াম, তার থেকে একটু ছোট সিলিকন। তার মানে এখানে সব থেকে বড় পারমাণবিক ব্যাসার্ধ কার? সোডিয়ামের। সো যদি আমি এটাকে একটা সিকোয়েন্স তৈরি করি, একটা ধারাবাহিকতা তৈরি করি, তাহলে আমি দেখতে পারবো এরকম: সোডিয়াম is greater than magnesium is greater than aluminium is greater than silicon। অর্থাৎ এখান থেকে আমরা যেটা বুঝতে পারলাম সোডিয়ামের পারমাণবিক ব্যাসার্ধ কিন্তু সব থেকে বড়, তার থেকে একটু ছোট ম্যাগনেসিয়ামের, তার থেকে একটু ছোট অ্যালুমিনিয়ামের, তার থেকে একটু ছোট সিলিকনের। অর্থাৎ একই পর্যায়ে যদি বাম থেকে ডান দিকে যাওয়া যায়, তুমি পর্যায় সারণীর দিকে তাকায় দেখো সোডিয়ামটা এই অংশে আছে আর সিলিকনগুলো ওই অংশের দিকে আছে, তার মানে তুমি বাম থেকে ডান দিকে যাচ্ছ, তখন আসলে পারমাণবিক সংখ্যা বৃদ্ধি পাওয়ার সাথে সাথে পারমাণবিক ব্যাসার্ধটা কমতে থাকে। সো আশা করি মূল কনসেপ্টটাকে তুমি গুছিয়ে লিখতে পারবা। সবগুলো কোশ্চেন আসলে একটু ডিটেলস টাইপের, এই জন্য আমাদের আজকে একটু ভালো করে বুঝে করতে হবে, আমারই তেমন সময় লাগবে না। নেক্সট আমরা এখন চলে যাব ঘ নাম্বারটাতে, দেখা যাক এখানে কি বলছে। দ্বিতীয় বৃত্তের কোন মৌলের ইলেকট্রননেগেটিভিটি সব থেকে বেশি তা পরমাণুর আকারের সাহায্যে ব্যাখ্যা করো। প্রথমে আমরা একটা যুক্তি দিব যে ইলেকট্রননেগেটিভিটি কার সব থেকে বেশি, তারপরে আমরা আকারের ব্যাপারটাকে খেয়াল রেখে তারপরে এটা একটা সিরিয়াল তৈরি করব। দ্বিতীয় বৃত্তের মধ্যে কে কে আছে দেখতে পাচ্ছি, এখানে বি বৃত্তের মধ্যে 3টা এলিমেন্ট আছে দেখতে পাচ্ছি: ফসফরাস, ক্লোরিন, সালফার। ফসফরাস, ক্লোরিন এন্ড সালফার। এখন আমরা যে কাজটা করতে পারি, আমরা 3টা মৌলকে একটু ইলেকট্রোবিন্যাস করে শিওর হয়ে নিই যে তাদের অবস্থানটা কোথায়, তারপরে আমরা বিভিন্ন রকম যুক্তি প্রদর্শন করা শুরু করব। সো ফসফরাস এর 15 ইলেকট্রোবিন্যাস যদি করো 2, 8, 5, সালফার 16 ইলেকট্রোবিন্যাস যদি করো 2, 8, 6, ক্লোরিন 17 ইলেকট্রোবিন্যাস যদি করো 2, 8, 7। সো এর অবস্থানটা আমরা লিখে ফেলি সাথে সাথে। ফসফরাস আছে 3 নাম্বার পর্যায়ে 15th গ্রুপে, সালফার আছে সেম 3 নাম্বার পর্যায়ে 16th গ্রুপে, আর এটা আছে 3 নাম্বার পর্যায়ে 17th গ্রুপে। আচ্ছা, এবার একটু ভালো করে নোটিস করে দেখো এখানে, সেটা হলো তার মানে এখানে যে 3টা মৌল আছে এই 3টা মৌল 3 নম্বর পর্যায়ে অন্তর্গত, কিন্তু সেম কাহিনী আমি দেখতে পাচ্ছি শেষ কক্ষপথ ইলেকট্রন সংখ্যা কিন্তু ক্রমান্বয়ে বৃদ্ধি পাচ্ছে। ফসফরাসের 5টা, সালফারের 6টা, ক্লোরিনের 7টা। যদি এখানে পারমাণবিক আকারের কথা বলা হয় তাহলে আগের ব্যাখ্যাটাই চলে আসবে। এখানে সবথেকে বড় মৌল কিন্তু মানে সবথেকে বেশি পারমাণবিক আকার কিন্তু বা এর অ্যাটমিক রেডিয়াসটা কিন্তু সবথেকে বড় হবে ফসফরাসের, তারপর তার থেকে ছোট হবে সালফারের, তার থেকে ছোট হবে ক্লোরিনের, কারণ তারা একই পর্যায়ের মৌল আর শেষ কক্ষপথ ইলেকট্রন সংখ্যা ক্রমান্বয়ে বৃদ্ধি পাচ্ছে। একই পর্যায়ে যদি মৌল হয় এরকম শেষ কক্ষপথ ইলেকট্রন সংখ্যা যদি ক্রমান্বয়ে বৃদ্ধি পায় তাহলে কিন্তু পারমাণবিক ব্যাসার্ধটা কিন্তু কমতে থাকবে। তাহলে কিন্তু তুমি বলতেই পারবে এখানে সবথেকে বড় পারমাণবিক ব্যাসার্ধ কার? ফসফরাসের, তার থেকে একটু ছোট মৌলটা সালফার, তার থেকে একটু ছোট মৌলটা ক্লোরিন, আর পারমাণবিক ব্যাসার্ধের দিক থেকে চিন্তা করতে গেলে। ওকে, তাহলে আমরা এই বিষয়টা বুঝতে পারলাম। কিন্তু এখানে কোশ্চেন করা হয়েছে ইলেকট্রোনেগেটিভিটি বিষয়ে। ইলেকট্রোনেগেটিভিটি কি তা তোমাদের আশা করি জানা আছে। যেটাকে বাংলায় বলা হয় তড়িৎ ঋণাত্মকতা। একদম সিম্পলি, আমি অত প্যাচে একটু ঝামেলা করে সংজ্ঞাটাকে বলবো না, আমি একদম সিম্পলি তোমাদের বোঝানোর জন্য বলছি যে তড়িৎ ঋণাত্মকতা হলো কোন একটা মৌল কত সংখ্যক ইলেকট্রন খুব সহজে গ্রহণ করার মাধ্যমে ঋণাত্মক আয়নে পরিণত হতে পারে।
বা একটা মৌল ঋণাত্মক আয়নে পরিণত হওয়ার জন্য সে কত দ্রুত অপর একটি মৌলের কাছে ইলেকট্রন গ্রহণ করতে পারে, এই ধর্মটাকে আসলে ইলেকট্রোনেগেটিভিটি বলা হয়। সো তুমি তাকায় দেখো ফসফরাস, সালফার এবং ক্লোরিন, এখানে স্বাভাবিকভাবে চিন্তা করতে গেলে তিনটা মৌলই নেগেটিভ। ফসফরাস লাস্টে 5টা, সালফার লাস্টে 6টা, আর ক্লোরিন লাস্টে 7টা। ধরো ফসফরাস এর সাথে এমন একটা মৌল যুক্ত হচ্ছে যার লাস্টে 3টা অতিরিক্ত আছে। ফর এক্সাম্পল অ্যালুমিনিয়ামের কথা চিন্তা করে দেখো না কেন, সো অ্যালুমিনিয়াম লাস্টে কিন্তু 3টা আছে। সো ফসফরাসে লাস্টে 5টা, অ্যালুমিনিয়াম লাস্টে 3টা আছে। এখানে কি মনে হয় তোমার, অ্যালুমিনিয়াম ত্যাগ করবে না ফসফরাস ত্যাগ করবে? অবশ্যই এখানে অ্যালুমিনিয়ামটা ত্যাগ করবে, কারণ ফসফরাস লাস্টে 5টা আছে। ওই দিক থেকে হিসাব করতে গেলে এখানে 3টা মৌলকে আমরা মোটামুটি ভাবে নেগেটিভ বলতে পারি। কিন্তু সব থেকে বেশি নেগেটিভ মৌলকে, কোশ্চেনটা হলো সব থেকে বেশি নেগেটিভ মৌলকে, সালফার, ফসফরাস এবং ক্লোরিন, অল লাস্টে 3টা আছে, 3টা যুক্ত করতে পারলেই সে ঋণাত্মক আয়নে পরিণত হতে পারবে। ও 2টা গ্রহণ করতে পারলে ঋণাত্মক আয়নে পরিণত হবে, আরো একটা গ্রহণ করতে পারলে ঋণাত্মক আয়নে পরিণত হবে। বিষয়টা হলো যে যত কম সংখ্যক ইলেকট্রন গ্রহণ করার মাধ্যমে ঋণাত্মক আয়নে পরিণত হতে পারবে সে তত বেশি নেগেটিভ। বুঝতে পারছো? সো এখানে ক্লোরিনকে তো তুমি দেখতে পাচ্ছ, ক্লোরিনের শেষ কক্ষ ইলেকট্রন কয়টা? 7টা। যদি ক্লোরিন একটি ইলেকট্রন গ্রহণ করতে পারে তাহলেই কিন্তু খুব দ্রুত সে ঋণাত্মক আয়নে পরিণত হতে পারবে। অপরদিকে সালফারে কিন্তু 2টা ইলেকট্রন গ্রহণ করতে হবে, একটা একটা করে তাকে 2টি ইলেকট্রন গ্রহণ করতে হবে, যা কিনা একটু তার নেগেটিভিটি ধর্মটাকে কিন্তু একটু ব্যাঘাত ঘটাবে, অর্থাৎ তার প্রপার্টিসটাকে একটু কমে যাবে। অপরদিকে যদি ফসফরাসের কথা চিন্তা করে দেখে তাহলে তার এই নেগেটিভ আয়নে পরিণত হতে হয় তাকে 3টি ইলেকট্রন অ্যাকসেপ্ট করতে হবে, যা কিনা অনেক বেশি কষ্টসাধ্য একটা ব্যাপার হয়ে যাবে। সো যেহেতু ক্লোরিনের শেষ কক্ষ ইলেকট্রন সংখ্যা 7টা, তার মানে শেষ কক্ষপথে ইলেকট্রন ক্লাউড বা ইলেকট্রন মেঘের ঘনত্ব কিন্তু অনেক বেশি। এই জন্য ক্লোরিন কি করবে, খুব সহজে অপর একটা মৌলের শেষ কক্ষপথে ইলেকট্রন একটা পাইলেই হয়েছে, সে ঝট করে তার নিজে দিকে টেনে নিয়ে নেবে। এই জন্য ক্লোরিনকে সব থেকে বেশি ইলেকট্রোনেগেটিভ এলিমেন্ট বলা হচ্ছে এদের মধ্যে থেকে। এখানে যে 3টা মৌল আছে, ফসফরাস, সালফার এবং ক্লোরিন, এই 3টা মৌলের মধ্যে থেকে ক্লোরিনকে সব থেকে বেশি ধর্ম দিক থেকে বেস্ট বলা হচ্ছে। এরপরে যদি কারো কথা আসে তাহলে সে আসবে সালফার, কারণ সালফারের 2টি ইলেকট্রন গ্রহণ করলে সে লাস্টে 8টি একটু পূর্ণ করতে পারছে। অপরদিকে ফসফরাসের দেখে চিন্তা করে দেখো তাকে 3টা গ্রহণ করতে হচ্ছে। তাহলে এখানে ইলেকট্রোনেগেটিভিটি ধর্ম দিক থেকে আলোচনা করতে গেলে এখানে ফসফরাস কিন্তু সব থেকে বেশি নেগেটিভ, তার থেকে একটু নেগেটিভিটি প্রপার্টিস কম সালফারের, তার থেকে আরো একটু কম ফসফরাসের, মানে সব থেকে কম ফসফরাসের। এখন কথা হচ্ছে আমাকে ইলেকট্রোনেগেটিভিটি এবং এদের পারমাণবিক ব্যাসার্ধ এই দুইটা বিষয়কে মাথায় রেখে পারমাণবিক ব্যাসার্ধের অনুসারে তাদের নেগেটিভিটি ধর্মকে সিরিয়াল তৈরি করতে হবে। সেটা কিভাবে করে করব? এটা সিরিয়ালটা হবে ফসফরাস, সালফার, ক্লোরিন। ব্যাপারটা কিন্তু এরকমটা না যে ক্লোরিন, সালফার, তারপরে ফসফরাস, এটা কিন্তু না, বরং এটা কারেক্ট। কেন এটা কারেক্ট? এখানে যে কোশ্চেনটার মধ্যে বলা হয়েছে ইলেকট্রোনেগেটিভিটি বেশি তার পরমাণুর আকারের সাহায্যে প্রমাণ করো। কথা বুঝতে পারছো? বা তার পরমাণুর আকার সাহায্যে দেখাও। এখন তুমি ইলেকট্রোনেগেটিভিটি বেশি তুমি দেখায় ফেললা ক্লোরিনের, ঠিক আছে, ক্লোরিন ইলেকট্রোনেগেটিভ বেশি, তার থেকে একটু কম নেগেটিভ সালফার, তার থেকে আরেকটু কম ফসফরাস, সেটা ঠিক আছে, সেটা কোনো সমস্যা নাই। কিন্তু যদি আমি পারমাণবিক ব্যাসার্ধের কথা চিন্তা করে দেখি তাহলে কিন্তু আর এটা সিরিয়ালটা কিন্তু ঠিক থাকছে না। কেন ঠিক থাকছে না? কারণ পারমাণবিক ব্যাসার্ধের দিক থেকে যদি বিষয়টাকে বিবেচনা করা যায় তাহলে আমরা দেখতে পারবো ফসফরাসের ইলেকট্রন লাস্টে 5টা, আর অপরদিকে 6টা, 7টা, তারা একই পর্যায়ে অন্তর্ভুক্ত। যেহেতু একই পর্যায়ে মৌলসমূহ বাম থেকে ডান থেকে গেলে ইলেকট্রন সংখ্যা ক্রমে বৃদ্ধি পায়, যার ফলে পারমাণবিক ব্যাসার্ধ কমতে থাকে। তো এইখানে কিন্তু পারমাণবিক ব্যাসার্ধ কিন্তু সব থেকে বেশি যে বড় যে মৌলটা সেটা কিন্তু ফসফরাস হবে, তার থেকে একটু ছোট হবে সালফার, তার থেকে একটু ছোট হবে ক্লোরিন। এই জন্য পারমাণবিক ব্যাসার্ধের বিষয়টাকে ফোকাস করার মাধ্যমে তারপর তাদের নেগেটিভ ধর্মটাকে সিরিয়াল তৈরি করা হয়েছে। বরং নেগেটিভ ধর্মটাকে ফোকাস করে পারমাণবিক ব্যাসার্ধের সিরিয়াল কিন্তু তৈরি করা হয়নি, কারণ তোমাকে মেইনলি পারমাণবিক ব্যাসার্ধের কথাটা খেয়াল রেখে তারপরে তাদের নেগেটিভ ধর্মটাকে সিরিয়াল তৈরি করতে হবে। সো আশা করি আমরা এই লাইনটা কিভাবে করে তৈরি করলাম আর এটা কেন কারেক্ট না তা আমরা বুঝতে পারছি। ওকে, নেক্সট আমরা চলে যাবো এখন 2 নম্বর সেশনের মধ্যে। সবগুলো কোশ্চেন একটু ডিটেইলস টাইপের, আমি মুখে যে কথাগুলো বলতেছি তোমার এই কথাগুলো বুঝে তোমার নিজের মতো করে বিষয়গুলোকে ভাষাগুলোকে গুছিয়ে কিন্তু লিখতে হবে, না হলে কিন্তু হবে না। শুধু এরকম দুই একটা কথা লিখে আসলে কিন্তু হবে না, তোমাকে প্রপার ডেসক্রিপশন লিখতে হবে। আচ্ছা, এখন আমাকে দেখা যাক 2 নম্বর সেশনে কি বলছে। পি এবং কিউ মৌলের মধ্যে কোনটির আয়োনাইজেশন এনার্জি বেশি? আমাদের সামনে একটা ছোটখাটো একটা পর্যায় সারণীর মতো দেখা যাচ্ছে, আমি সারণীটাকে তৈরি করি তারপর তোমাদের ব্যাখ্যা দিচ্ছি।
এটা আমাদের কোশ্চেনের মধ্যে দেওয়া আছে। আমরা সারণীটাকে তৈরি করলাম, আমরা এই নাম্বারটা সলভ করতে যাচ্ছি। এখানে কোশ্চেন করা হয়েছে পি এবং কিউ মৌলদ্বয়ের মধ্যে কোনটির আয়নীকরণ শক্তি বেশি ব্যাখ্যা করো। কোশ্চেনটা খুবই সহজ একটা ব্যাপার, তবে কোশ্চেনটা একটু অপোজিট, মানে একটু এক্সেপশনাল কোশ্চেন এটা। সো এটা দেখে তুমি কিভাবে বুঝবা যে এখানে পি কে, কিউ কে বা আর কে, তা আমাদের একটু জানা দরকার। এরকম অনেক সময় অনেক উদ্দীপকের মধ্যে এরকম বিভিন্ন বক্স দেওয়া থাকে, অনেক স্টুডেন্ট বক্স দেখলে ভয় পেয়ে যায়। ভয় পাওয়ার কোনো কিছু নাই, সিম্পলি চিন্তা করে দেখো এটা কি হতে পারে, মানে বিষয়টা আসলে কি। আমাদের আননোন যে মৌলগুলো আছে পি, কিউ, আর আর এম, এই তিনটা মৌল আননোন আছে। একটু চিন্তা করে দেখো, আমরা এই মৌলগুলোকে চিন্তা করাটা কিভাবে শিখবো। তুমি দেখতে পাচ্ছ হিলিয়াম আছে, এটা নিয়ন আছে। তো তুমি জানো হিলিয়াম বা নিয়ন এটা কিন্তু 18 নম্বর গ্রুপের অন্তর্ভুক্ত, অর্থাৎ তাদের শেষ কক্ষ ইলেকট্রন কিন্তু 8টা। যদি হিলিয়ামে সেটা নাই, আমি একটু এদেরকে করে দেখাচ্ছি। ইলেকট্রনের যদি করো 2 পাবা, আর এটা ইলেকট্রনের যদি তুমি করো সেখান থেকে 2 8 পাবা। কারণ যদি গ্রুপ হিসাব করা যায় 2 নম্বর পর্যায়ে 18 নম্বর গ্রুপ। আর তুমি এমনিতেও জানো যে নিয়নের পারমাণবিক সংখ্যা 10, আর এটা 18 নম্বর গ্রুপে আছে, তার মানে 2 নম্বর পর্যায়ে 8 নম্বর, মানে আর লাস্টে 8 থাকবে। তাহলে এই মৌলটার যদি 2 8 হয় ইলেকট্রন বিন্যাস, তাহলে এই আর এর কত হবে চিন্তা করে দেখো। 2 7 হবে, কারণ এটা কিন্তু একটু আগে আছে। আর একই পর্যায়ে যদি, তার মানে একই পর্যায়ে যদি তুমি ডান থেকে বাম দিকে যাও, তাহলে ইলেকট্রন সংখ্যা হ্রাস পাবে, তা তুমি ভালো করেই জানো। তাহলে এইটা কত হবে 2 7, এটা কত হবে 2 6, এটা কত হবে 2 5, এটা কত 2 4, এটা কত 2 3, এটা কত 2 2, আর এটা কত 2 1। সো দেখো তুমি একটু চিন্তা করে দেখো, তোমাকে আমার মতো করে চিন্তা করতে হবে। তুমি দেখতে পাচ্ছিলা যে নিয়ন 18 নম্বর গ্রুপে আছে, তুমি ভালো করে জানো, কারণ নিয়ন নিষ্ক্রিয় মৌল। তাছাড়া নিয়নের পারমাণবিক সংখ্যা 10, তুমি তাও জানো। এর পরিপ্রেক্ষিতে তুমি ইলেকট্রন করলা 2 8, এবং তুমি দেখতে পাচ্ছ নিয়ন 2 নম্বর বক্সে আছে, উপর থেকে সিরিয়াল হিসাব করতে 2 নম্বর বক্সে আছে। তার মানে যদি ডান থেকে বাম দিকে যায়, তাহলে কিন্তু আস্তে আস্তে কিন্তু পারমাণবিক সংখ্যা অনেকটা কি হবে, এক এক করে খালি হ্রাস পেতে থাকবে। এই বলে যদি 2 8 হয়ে থাকে, এটার কত 2 7 2 6 2 5 2 4 2 3 2 2 2 1, পারফেক্ট। সো এভাবে করে কোনো একটা হিন্টস এর মাধ্যমে তোমাকে কিন্তু আসলে এই বক্সগুলো সম্পর্কে তোমাকে জেনে নিতে হবে যে এই বক্সের মধ্যে কোন মৌলটা আসলে কি। না হলে কিন্তু তুমি কিন্তু বক্স দেখে ভয় পাবো না, কিছু নেই, তোমাকে কোনো না কোনো হিন্টস দিবেই। তাছাড়া একটু তাকায় দেখো, এই যে হাইড্রোজেনের নিচে আছে, হাইড্রোজেনের নিচে যে মৌলটা আছে, হাইড্রোজেন বরাবর যে নিচে যে মৌলটা আছে, এই মৌলটা কোনটা হবে চিন্তা করে দেখো, লিথিয়াম হবে। কেন? কারণ আমরা যদি পর্যায় সারণীর বিষয়টা যদি একটু চিন্তা করে দেখি, আমরা দেখতে পারবো ফার্স্ট যে গ্রুপটা আছে, এই গ্রুপের মধ্যে প্রথমে হাইড্রোজেন, তারপরে লিথিয়াম, তারপরে কি আছে বলো, সোডিয়াম, তারপরে কি আছে পটাশিয়াম, তারপরে রুবিডিয়াম, তারপরে সিজিয়াম, তারপরে ফ্রান্সিয়াম, এরকম অনেকেই আছে, আমি আর এগুলো লিখছি না। সো আমার কাছে মনে হয় যে হাইড্রোজেনের পরে হিলিয়াম, এটা অনেকেই মাথায় আসতে পারে, আবার অনেকে মাথায় নাও আসতে পারে। তা এর জন্য আমি এই পাশ থেকে বিষয়টাকে হিসাব করতে করতে আসলাম, যা তোমাদের জন্য সুবিধাজনক হয়। এক কথায় তোমাকে যে আমার মতো করে থিওরিতে এরকম করে ইলেকট্রন করে তারপর তোমাকে বুঝে নিতে হবে যে কোন মৌলটা কোনটা, ব্যাপারটা এরকমটা না। তুমি তোমার বেসিক খাটিয়ে যদি বিভিন্ন মৌলগুলোকে, যে মৌলগুলো আননোন ভাবে লেখা আছে এম পি কিউ আর, এদেরকে তুমি যদি চিনতে পারো, আমার কোনো সমস্যা নেই। সো যেটা বলতে চাচ্ছিলাম, তাহলে আমি পি কিউ আর বা এম মৌল সম্পর্কে জানতে পারছি। এটা লিথিয়াম, এটা তাহলে 2 5, তার মানে পারমাণবিক সংখ্যা এখানে কত 7। এই পারমাণবিক সংখ্যা 7 কার চিন্তা করে দেখো, পারমাণবিক সংখ্যা 7 কার নাইট্রোজেনের, তার মানে পি মৌলটা নাইট্রোজেন। পারমাণবিক সংখ্যা 8 কার অক্সিজেন। পারমাণবিক সংখ্যা কি বলে এটাকে 9 কার ফ্লোরিনের, আর এটা তো লিথিয়ামের। সো আমরা আননোন যে মৌলগুলো ছিল, এটাতে বেরিলিয়াম ঠিকই আছে, বোরন, কার্বন সব পারফেক্ট আছে, নিয়ন সবগুলো আমরা জানি। সো আননোন যে মৌলগুলো ছিল, যে মৌলগুলো আমাদের অজানা ছিল, সেই মৌলগুলোকে আমরা জানতে পারলাম। পি মৌলটা অ্যাকচুয়ালি নাইট্রোজেন, কিউ মৌলটা অ্যাকচুয়ালি অক্সিজেন। আমাদের কোশ্চেন করা হচ্ছে এখানে আসলে সবাইকে নিয়ে না, কোশ্চেন করা হচ্ছে শুধুমাত্র পি এবং কিউটাকে নিয়ে। আমরা এই বিষয়ে ব্যাখ্যা দিতে শুরু করব। সো পি মৌল নাইট্রোজেন, কিউ মৌল অক্সিজেন, কোনো সন্দেহ নাই। তার মানে আমরা এখন কাজ করব নাইট্রোজেন এবং অক্সিজেনের মধ্যে। দেখা যাক কি ব্যাখ্যা দিতে পারি। কোশ্চেন করা হয়েছে যে মৌলদ্বয়ের মধ্যে কোনটির আয়োনাইজেশন এনার্জি, যেটাকে বলা হয় আয়নীকরণ শক্তি, বেশি। তোমরা হয়তো একটা বিষয় জানো যে যদি একই পর্যায়ে, তাছাড়া এই যে সেকেন্ড যে বক্সটা দেখতে পাচ্ছ, এই বক্সটা কিন্তু একই পর্যায়ে আছে। দেখো এই যে এখানে দুইটা, প্রত্যেকটা থেকে দুইটা করে কক্ষপথ আছে, তার মানে সবাই কিন্তু একই পর্যায়ের অন্তর্ভুক্ত মৌল, কোনো সন্দেহ নেই এখানে। তার মানে এই লিথিয়াম থেকে শুরু করে নিয়ন পর্যন্ত যে মৌলগুলো আছে সবগুলো একই পর্যায়ের অন্তর্ভুক্ত মৌল, ঠিক আছে। এখন এখানে কথা হচ্ছে, তোমরা জানো যে একই পর্যায়ে যদি আমরা বাম থেকে ডান দিকে যাই, অর্থাৎ এই অংশ থেকে যদি ওই অংশের দিকে যাই, তাহলে কিন্তু দেখতে পারবো যে তাদের পারমাণবিক সংখ্যা বৃদ্ধি পাবে, সাথে সাথে ইলেকট্রন সংখ্যাও কিন্তু তাদের শেষ কক্ষপথে ক্রমান্বয়ে একটু একটু করে বাড়বে।
2 1 2 2 2 3 2 4 2 5 2 6 2 7 2 8 ক্রমান্বয়ে ইলেকট্রন সংখ্যা এক এক করে বাড়তেই আছে। যদি ইলেকট্রন সংখ্যা বৃদ্ধি পেতে থাকে তাহলে কিন্তু আয়নীকরণ শক্তির মানও বৃদ্ধি পেতে থাকবে। কথা কি বুঝতে পারছো? আয়নীকরণ শক্তি বিষয়টা কি, যে ওই যে কোনো একটা মৌলের ইলেকট্রন ত্যাগ করে তাকে যে আয়ন কাঠামো গঠন করা, এটাই আয়নীকরণ শক্তি। সাপোজ একটা উদাহরণ দিয়ে তোমাকে আমি বুঝাচ্ছি। চিন্তা করে দেখো লিথিয়ামের কথা চিন্তা করে দেখো, লিথিয়ামের 3 ইলেকট্রন বিন্যাস করে 2 1। সো অপর একটা মৌল কি করবে, তাকে কিছু পরিমাণ এনার্জি দিয়ে তার এখান থেকে এক ইলেকট্রন সে অপসারণ করবে। সাপোজ আননোন একটা মৌল এখান থেকে এক ইলেকট্রন সে অপসারণ করে ফেললো, এতে করে তার যে এনার্জি উৎপন্ন হলো এটাকে আসলে আয়নীকরণ শক্তি বলা হয়। অর্থাৎ ইলেকট্রন ত্যাগ করার ফলে যখন সে কোনো একটা আয়নে পরিণত হয় তখন সেটাকে বলা হচ্ছে আয়োনাইজেশন এনার্জি। সো সেই দিক থেকে হিসাব করতে গেলে যদি আমরা বলি এই বাম থেকে ডান দিকে, তাহলে কিন্তু আয়নীকরণ শক্তির পরিমাণটা ক্রমান্বয়ে বৃদ্ধি পাবে। সিম্পলি দেখো, যদি লিথিয়ামের কথা বলা হয়, লিথিয়াম কি হবে প্লাস, বেরিলিয়াম কি হবে 2 প্লাস, তারপরে বোরন কি হবে 3 প্লাস। আস্তে আস্তে কিন্তু আয়নাইজেশন এনার্জিটা কিন্তু ক্রমান্বয়ে কি হচ্ছে বৃদ্ধি পেতে থাকছে। ইভেন তাদের যে ভ্যালু আছে, বিভিন্ন ভ্যালু আছে 520, তারপরে এই মানগুলো আস্তে আস্তে বৃদ্ধি থাকে 780, এরকম তো বিভিন্ন মানগুলো র্যান্ডমলি চেঞ্জ হয়। এক্স্যাক্টলি ভ্যালুগুলো আমার খেয়াল নাই, সমগ্র তোমাদের ভ্যালুগুলো একদিন দিব না এই সেকেন্ড পর্যায়ের মৌলগুলোর পরিপ্রেক্ষিতে। আচ্ছা, সো এখানে মূল বিষয়টা যেটা দাঁড়াইলো যে যদি বাম থেকে ডান দিকে যাই, ইলেকট্রন সংখ্যা প্রতিটা কক্ষপথে একটি করে ইলেকট্রন সংখ্যা বৃদ্ধি পাওয়ার সাথে সাথে তাদের আয়োনাইজেশন এনার্জি পরিমাণটাও বৃদ্ধি পাবে। সো সেদিক থেকে হিসাব করতে গেলে যদি আমি পি এবং কিউ মৌলের কথা বলি, দ্যাট মিন্স নাইট্রোজেন এবং অক্সিজেনের কথা বলি, তাহলে আমি দেখতে পারবো যে নাইট্রোজেন অপেক্ষা অক্সিজেনের আয়নীকরণ শক্তির পরিমাণটা বেশি। ব্যাপারটা এরকমই তো। যদি আমরা পর্যায় সারণী যে যুক্তিটা আমরা শুনলাম বা যে যুক্তিটা আমরা জানি যে যদি বাম থেকে ডান দিকে যায় পারমাণবিক সংখ্যা বৃদ্ধি পাওয়ার সাথে সাথে শেষ কক্ষপথে ইলেকট্রন সংখ্যা একটি যুক্ত হতে থাকে, অর্থাৎ সেই ক্ষেত্রে তখন দেখা যায় আয়নীকরণ শক্তির পরিমাণটা ক্রমান্বয়ে কি হতে থাকে, বাড়তে থাকে। তো সেই ক্ষেত্রে নাইট্রোজেন অপেক্ষা অক্সিজেন একটু দূরে আছে, তার ইলেকট্রন সংখ্যা নাইট্রোজেন অপেক্ষা অক্সিজেন ইলেকট্রন সংখ্যা একটু বেশি আছে। নাইট্রোজেন লাস্টে 5টা, লাস্টে 6টা ইলেকট্রন সংখ্যা বেশি আছে। তো সেই ক্ষেত্রে হিসাব করতে গেলে নাইট্রোজেন অপেক্ষা অক্সিজেনের কিন্তু আয়নীকরণ শক্তির মানটা বেশি হওয়ার কথা, কিন্তু না। এই জায়গাটার মধ্যে এই জন্যই তোমাকে বললাম যে এই কোশ্চেনটা একটু এক্সেপশনাল টাইপের, একটু ব্যতিক্রম টাইপের কোশ্চেনটা। যে স্বাভাবিকভাবে আমরা যেটা জানি কমন ভাবে যে যদি এই পাশ থেকে ওই পাশে যাওয়া যায়, তার মানে বাম থেকে ডান দিকে যাওয়া যায়, তাহলে তাদের আয়নীকরণ শক্তিমানটা বাড়বে। তো সেই হিসাব করতে গেলে অক্সিজেনের তো বেশি হওয়ারই কথা, কিন্তু বলা হচ্ছে যে নাইট্রোজেনের আয়নীকরণ শক্তিটা বেশি, অক্সিজেনের না। এই জায়গাটাতে কেন বলা হচ্ছে এই লাইনটার পরিপ্রেক্ষিতে আমরা এখন একটু ব্যাখ্যা দিব। আমরা একটু কি বলে এসপিডিএফ এর মাধ্যমে অর্থাৎ আধুনিক পদ্ধতি ইলেকট্রোমিনাস করে বিষয়টাকে জাজমেন্ট করব, একটু যুক্তি দিব। সো নাইট্রোজেনের সাথে ইলেকট্রোমিনাস যদি আমরা করি আধুনিকভাবে 1s2 2s2 2p3 4 এবং 3 7। আবার যদি অক্সিজেনের কথাটা বলো 8, এখানে তাকায় দেখো আমরা কি পাচ্ছি 1s2 2s2 2p4, পারফেক্ট। এবার তোমরা একটু এদিকে একটা তাকায় দেখো, আমি দেখতে পাচ্ছি এখানে পি ইলেকট্রন কয়টা, 3টা। এখানে দেখতে পাচ্ছি পি ইলেকট্রন কয়টা, 4টা। পিতে ইলেকট্রন থাকতে পারে কয়টা, টোটাল পি অরবিটালে কয়টা থাকতে পারে, 6টা। এখানে তো কোনো সন্দেহ নাই। এখন এর অর্ধ অর্থাৎ হাফ ফিল করতে গেলে এখানে ইলেকট্রন কয়টা হতে পারে, পিতে 3টা। তোমরা হয়তো এই কথা শুনছো যে পি কে ভাঙলে কিন্তু 3টা অংশ পাওয়া যায়, px py pz, ঠিক আছে। সো যদি তুমি এই 3টি ইলেকট্রনকে যদি এখানে তুমি এক এক করে বসাইতে চাও, সেক্ষেত্রে কি করবা, এখানে 1 1 1। তার মানে কি যে যখন কিন্তু তার 3টি ইলেকট্রন পারফেক্ট ভাবে px py pz এ বসাবে তখন কিন্তু এটা কিন্তু একদম স্বয়ংসম্পূর্ণ হয়ে যাবে। স্বয়ংসম্পূর্ণ হয়ে যাবে বলতে এটা তখন স্থিতিশীল অবস্থা সৃষ্টি করবে, যেটাকে বলা হয় স্টেবল হয়ে যাবে, মৌলটা স্টেবল হয়ে যাবে। এই যখন সে 3টি ইলেকট্রন তার 3টা px py pz যখন তাকে অ্যাকসেপ্ট করা হয় তখন যেটা পাওয়া যায়, সেখানে যখন সে পারফেক্ট ভাবে বসাতে পারবে তখন মৌলটা স্টেবল হবে, যেটাকে আমরা বলি সুস্থিত, বা এটা কারো কারণে হয় স্থিতিশীল হবে, যেটা ইংলিশে বলা হয় স্টেবল। আচ্ছা, এখন এখানে কথা হচ্ছে যে তাহলে যদি 4 হয়, যদি 2p4 হয়, সেই ক্ষেত্রে পিতে তুমি যদি px py pz এর কথা বলা হয়, সেই ক্ষেত্রে তুমি ইলেকট্রনগুলোকে কিভাবে বসাবে একটু তাকায় দেখি। সো 1 1 1, তোমার ক্ষেত্রে ইলেকট্রন 4টা আছে, তার মানে এখানে আরেকটা +1 হবে, তার মানে আলটিমেটলি এখানে কত লেখা হইলো আমাদের, এখানে 2। এখন তাকায় দেখো এই মৌলটাকে তোমার কাছে মনে হয় এই মৌলটি স্থিতিশীল বা স্টেবল হতে পারে? আমার তো মনে হয় না।
কারণ এখানে যখন পিতে যখন পারফেক্ট ভাবে 3 পূর্ণ করছিল তখন সেটা পারফেক্ট ঠিক আছে, কিন্তু এখানে কিন্তু পিতে কিন্তু সবগুলাতে কিন্তু বিজোড় ইলেকট্রন নাই, বরং একটা স্থানে কিন্তু জোড় অবস্থা সৃষ্টি হয়ে গেছে আলটিমেটলি। এই জন্য বলা হচ্ছে যে অক্সিজেন কিন্তু স্থিতিশীল নয় তার পি অরবিটালে 4টি ইলেকট্রন থাকার কারণে। অপরদিকে নাইট্রোজেন কিন্তু অনেক বেশি স্টেবল তার পি অরবিটালে 3টি ইলেকট্রন থাকার কারণে, কারণ সে যখন এটাকে ডিস্ট্রিবিউট করবে তখন দেখা যাবে যে 1 1 1 অর্থাৎ প্রত্যেকটা পিএক্স পিওয়াই পিজেড এর মধ্যে সে বিজোড় সংখ্যক ইলেকট্রন সুনির্দিষ্টভাবে বিন্যস্ত করতে পারবে। কিন্তু P4 অর্থাৎ 2p4 যেটা আছে এটাকে যখন তুমি বিন্যস্ত করবে তখন কিন্তু এটা বিন্যস্তটা কিন্তু পারফেক্ট হবে না, অর্থাৎ এটা স্টেবল হবে না। এই ব্যাখ্যাটা অনেকটা তোমরা একটা ব্যাখ্যা হয়তো শুনছিলা যে পটাশিয়াম কিংবা তোমার ক্রোমিয়াম কিংবা কপারের বলে একটা যুক্তি আমি দিছিলাম, যে তোমরা দেখবা যে কপার বা ক্রোমিয়াম দুইজনের ক্ষেত্রেই দেখা যায় যখন ইলেকট্রন বিন্যাস করা হয় তখন কপারের শেষ কক্ষপথে ইলেকট্রন থাকে কয়টা, মানে ডিতে ইলেকট্রন থাকে কয়টা, 5টা থাকে, মানে 4টা থাকে, আর 4s ইলেকট্রন 2টা থাকে। তোমাদের আমি একটু মনে করে দিই, তোমাদের হয়তো মনে আছে আমি ক্রোমিয়ামের কথা বলতেছি 24 নম্বর মৌল। তোমরা চাইলে একটু চেক দিতে পারো, তোমাদের ব্যাখ্যাটা অনেক ভালোভাবে মনে পড়ে যাবে। তাহলে ইলেকট্রন যদি করো তুমি দেখতে পারবা সেখানে 3d তে 4, 4s এ 2 থাকে। সেম ব্যাখ্যা কপারের বেলা যদি একটু তাকায় দেখো 29, তখন যদি তুমি ইলেকট্রন যদি করো তুমি দেখবা 3d তে 9 আছে, 4s এ 2 আছে। কিন্তু একটা বিষয় মনে করে দেখো, আমরা কি করতাম, আমরা বলতাম যে এই ইলেকট্রন বিন্যাসটা কারেক্ট না, এই ইলেকট্রন বিন্যাসটা কারেক্ট না। তখন আমরা কোনটাকে কারেক্ট বলতাম, তখন আমরা বলতাম যে d তে 5 হবে আর 4s এ 1 হবে, মনে আছে ক্রোমিয়ামেরটা, আর কপারেরটা হবে d তে 10 আর 4s এ 1। আমি তখন তোমাদের বলছিলাম যে যদি কখনো ইলেকট্রন বিন্যাস করতে গিয়ে ডি অরবিটালে অর্ধপূর্ণ কিংবা পরিপূর্ণ থেকে 1 কম থাকে, শুধুমাত্র 1 কম থাকে, তখন সেই মৌলটা আর স্টেবল হতে পারে না। এই জন্য তখন তাকে অর্ধপূর্ণ কিংবা পরিপূর্ণ করে পরবর্তী শক্তি স্তর থেকে ইলেকট্রন অপসারণ করতে হয়। সো তুমি এখানে দেখতে পাচ্ছ এখানে ইলেকট্রন 4টা ছিল, এখানে ইলেকট্রন 2টা ছিল, তার মানে ডিতে মোট থাকতে পারে 10টা, অর্ধেক কয়টা 5টা, কিন্তু অর্ধেক থেকে 1 কম আছে তার মানে 4 আছে, এখানে পুরা ফুল এর থেকে 1 কম আছে মানে 9 আছে। এই জন্য আমি এটাকে ফুল করে বা এটাকে হাফ করে পরবর্তী শক্তি স্তর থেকে ইলেকট্রন অপসারণ করলাম। এইখানেও আসলে সেম ব্যাখ্যাটা, কারণ ডিকে যখন এক্সাইট করা যায় তোমরা খুব ভালো করে জানো ডিকে এক্সাইটেড করলে dxy dyz dzx dx² - y² dz² এরকম 5টা পার্ট পাওয়া যায়। সো যখন তুমি এখানে 5 কে যখন এখানে ডিস্ট্রিবিউট করবা তখন প্রত্যেকটাতে কিন্তু 1 1 1 1 1 করে ইলেকট্রন পাবা, যাকে পারফেক্ট, একদম পারফেক্ট, কোনো সমস্যা নেই। আবার যখন তুমি 10 কে যখন করবা তখন কিন্তু 2 2 করে তুমি সব জায়গাতে পাবা। সো এটা পারফেক্ট। কিন্তু যখন দেখা যায় কি ডিতে 4 থাকে তখন কিন্তু এটা কিন্তু আসলে অর্থাৎ স্টেবল হতে পারে না, অথবা যখন ডিতে 9 আসে তখন একটা অংশ কিন্তু ইলেকট্রনকে একটা কম পড়ে যায়, তখন সেটা স্টেবল হতে পারে না। এই ব্যাখ্যাটা আসলে সম্পূর্ণ রিলেটেড একটা ব্যাখ্যা। অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি যে নাইট্রোজেনের শেষ কক্ষপথে পি অরবিটালে আমরা দেখতে পাচ্ছি এখানে ইলেকট্রন 3টা, যখন এটাকে আমরা ডিস্ট্রিবিউট করব এক্সাইট করার মাধ্যমে তখন এখানে দেখতে পারবো 1 1 1 করে, যাকে নিয়ে বিজোড়ভাবে পারফেক্টলি বিন্যস্ত আছে। কিন্তু যখন আমরা অক্সিজেনকে ডিস্ট্রিবিউট করব তখন দেখতে পারবো এখানে কিন্তু বিজোড়ভাবে বিন্যস্ত নাই। এই জন্য বলা হচ্ছে যে অক্সিজেন কিন্তু সেই হিসাব করতে গেলে তার পি অরবিটালটা কিন্তু স্টেবল না, অপরদিকে কিন্তু নাইট্রোজেনের পি অরবিটালটা কিন্তু অনেক বেশি স্টেবল। এই যুক্তির কারণে আসলে এই ব্যাখ্যাটা ঘুরে যাচ্ছে। অর্থাৎ এখানে তুমি যেটা মনে করছিলে যে অক্সিজেনের আয়নাইজেশন এনার্জি মনে হয় নাইট্রোজেন অপেক্ষা অনেক বেশি, ব্যাপারটা সেরকমটা না, বরং নাইট্রোজেনের আয়নাইজেশন এনার্জি অক্সিজেন অপেক্ষা বেশি। আশা করি কনসেপ্টটা তোমাদের কাছে একদম ক্লিয়ার হয়েছে। নেক্সট এখানে কোশ্চেন করা হয়েছে যে এম এবং আর মৌল দুটি উচ্চ তাপমাত্রায় সক্রিয় হলেও এদের সক্রিয়তার কারণ ভিন্ন। এই কথা সঠিক যে এরা অত্যন্ত অ্যাক্টিভ, কিন্তু এদের সক্রিয়তার কারণ ভিন্ন সম্পর্কে ব্যাখ্যা চাইছে। সো এখানে অনেক ব্যাখ্যা আছে আসলে, মানে যদি ব্যাখ্যা দেওয়া শুরু করি তাহলে এই 8টা জিনিস শুরু শেষ করতে মনে হয় 8 ঘন্টা লাগতে পারে, কিন্তু একটা ভিডিও 8 ঘন্টা হলে তোমার অবস্থা খারাপ হয়ে যাবে। এই জন্য আমি কিছুটা একটু কমায় ব্যাখ্যা দেওয়া শুরু করছি। তারপর যেটুকু ব্যাখ্যা না যে তোমাদের বোঝাটা হবেই না সেটুকু তো আমি দিতে বাধ্যই। সো দেখা যাক এম এবং আর মৌল সম্পর্কে। আমি যে একটু আগে বক্স তোমাদের দেখাচ্ছিলাম, এম মৌলটা লিথিয়াম আর আর মৌলটা আমাদের কোনটা হবে, ফ্লোরিন। সো আমাদের এখন কথাটা হবে, আমরা করছি এখন 2 এর বি নাম্বার কোশ্চেনটা, এম এবং আর সম্পর্কে। এম মৌলটা আমরা জানতে পারলাম লিথিয়াম, আর আর মৌলটা আমরা জানতে পারলাম ফ্লোরিন। কোশ্চেন করা হচ্ছে এখানে, ভার্সেস দিলাম, তোমরা লিখো না এটা। আচ্ছা যাই হোক, এখানে কোশ্চেন করা হচ্ছে যে এদের দুজনেই সক্রিয়, আমাকে প্রথমে জানতে হবে সক্রিয় কেন, এরপরে জানতে হবে যে এদের সক্রিয়তার কারণ ভিন্ন কেন। প্রত্যেকটা কোশ্চেন তোমাকে পার্ট পার্ট করে অ্যান্সারটা লিখতে হবে, তুমি একবারে জগা খিচুড়ি লিখে সবকিছু লিখে ফেলবার তা না। সবসময় চিন্তা করবা যে এরকম ডিটেলস টাইপের যে বিষয়গুলো আছে এগুলো যতটা সম্ভব গুছিয়ে লেখা যায়, যতটা গুছিয়ে লেখা যায় ততটা তোমার জন্য বেস্ট।
তুমি যদি খালি এর ভিতরে খালি যদি সব খালি লিখে ফেলো, খাতা ভরে যদি লিখে দিয়ে আসো, তুমি কোনো মার্কস পাবা না। তোমাকে কোশ্চেনটাকে আগে ধরতে হবে, তাকে অ্যানালাইসিস করতে হবে, তারপরে যেটা চাইছে সেই সম্পর্কে তোমাকে ব্যাখ্যা দিতে হবে, তাহলেই তোমার কোশ্চেনের অ্যান্সারটা পারফেক্ট হবে। এভাবে শিখতেই হবে, আজ হোক কাল হোক তোমাকে এভাবে শিখতেই হবে, তাহলে ভালো রেজাল্ট বা ভালো শিখতে কোনো কিছু পারবে না। সো দেখা যাক, আমরা একটু প্রথমে জানার চেষ্টা করি এরা সক্রিয় কেন। আমরা যদি ইলেকট্রোমেশির কথা যদি বলি, লিথিয়াম এর 3 ইলেকট্রন যদি করি, আমরা এখানে শেষ কক্ষপথে ইলেকট্রন পাবো কয়টা? একটা। এক্ষেত্রে আমাদের এখানে কোনো ডাউট নেই। ওকে, আর যদি আমরা ফ্লোরিনের কথা বলি, মানে আর মৌলের কথা বলি, তাহলে আর মৌল 9 ইলেকট্রন যদি করি, সেক্ষেত্রে ইলেকট্রন পাবো লাস্টে 7টা। কোশ্চেন করা হচ্ছে তারা সক্রিয় কেন? সক্রিয় একটু জানার চেষ্টা করি। এখানে লিথিয়ামের শেষ কক্ষপথে ইলেকট্রন একটা, আর ফ্লোরিনের শেষ কক্ষপথে ইলেকট্রন কয়টা? 7টা। এই দুইটা মৌলই কিন্তু তুমি হয়তোবা জানো যে লিথিয়াম কিন্তু অত্যন্ত ইলেকট্রোপজিটিভ মৌল, তড়িৎ ধনাত্মক মৌল। যদি বলা হয় পুরো পর্যায় সারণীর মধ্যে সবথেকে বেশি তড়িৎ ধনাত্মক মৌল, তাও কোনো ভুল হবে না। অপরদিকে ফ্লোরিনের কথা যদি বলি, ফ্লোরিন কিন্তু সম্পূর্ণ পর্যায় সারণীর মধ্যে সবথেকে বেশি ইলেকট্রোনেগেটিভ মৌল, অর্থাৎ সবথেকে বেশি তড়িৎ ঋণাত্মক মৌল ফ্লোরিন, তখনও কোনো ভুল হবে না। একটু জানার চেষ্টা করবে এখন এই দুটো লাইনের পিছনে ব্যাখ্যাটা কি কি হতে পারে। কেন লিথিয়ামকে সবথেকে বেশি তড়িৎ ধনাত্মক মৌল বলা হচ্ছে, অপরদিকে কেন ফ্লোরিনকে সবথেকে তড়িৎ ঋণাত্মক মৌল বলা হচ্ছে। যদি আমরা এটা বুঝতে পারি যে এটা সবথেকে তড়িৎ ধনাত্মক মৌল এই কারণে, তাহলে হয়তোবা এই মৌলটাকে আমরা একটা অন্যরকম ভাবে চিন্তা করতে পারবো। ঠিক ওইটাকেও একটু চিন্তা করে দেখো, 1 নাম্বার গ্রুপে তোমার পর্যায় সারণীটা একটু বের করো, তোমরা দেখতে পারবা যে 1 নাম্বার গ্রুপে যে মৌলগুলো আছে, লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম, সিজিয়াম, ফ্রান্সিয়াম, যে মৌলগুলো আছে, প্রত্যেকটা মৌলই কিন্তু একটি করে ইলেকট্রন তার শেষ কক্ষপথে আছে, এবং প্রত্যেকটা মৌল একটি ইলেকট্রন ত্যাগ করবে, তা তোমরা খুব ভালো করে জানো। তার মানে প্রত্যেকটা মৌলই ধনাত্মক আয়নে পরিণত হবে, সেটাও ঠিক আছে। অপরদিকে যদি 2 নম্বর গ্রুপের কথা চিন্তা করে দেখো, বেরিলিয়াম, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, স্ট্রোনিয়াম, ব্যারিয়াম, রেডিয়াম যে মৌলগুলো আছে, এই মৌলগুলো কিন্তু শেষ কক্ষপথে ইলেকট্রন 2টা আছে। এই প্রত্যেকটা মৌলে কিন্তু 2টা ইলেকট্রন ত্যাগ করবে। যদি তারা 2টা ইলেকট্রন যদি ত্যাগ করে, তাহলে কিন্তু তারা প্রত্যেকেই 2+ আয়নের সৃষ্টি করবে। বুঝতে পারছো ব্যাপারটা কি বলছি? অপরদিকে যদি আমি 3 নম্বর গ্রুপের কথা বলি, তাহলে প্রত্যেকে 3টা ইলেকট্রন ত্যাগ করবে, 3+ আয়ন তৈরি করবে, যদি কিছু এক্সেপশনাল আছে। তারপরে 14 নম্বর গ্রুপ বা 15 নম্বর গ্রুপ, এদের কিন্তু আস্তে আস্তে কিন্তু ওই আয়নীকরণ শক্তি পরিমাণটা কিন্তু বৃদ্ধি পাচ্ছে। আমরা কিন্তু বলছিলাম যে মৌলটা যত কম সংখ্যক ইলেকট্রন ত্যাগ করার মাধ্যমে বা গ্রহণ করার মাধ্যমে ধনাত্মক বা ঋণাত্মক আয়নে পরিণত হতে পারে, সে তত বেশি ইলেকট্রোপজিটিভ অথবা ইলেকট্রোনেগেটিভ। সিমিলারলি যদি ফ্লোরিনকে চিন্তা করে দেখো, তাহলে ফ্লোরিন কিন্তু দেখতে পাবো 17 নম্বর গ্রুপে আছে, এবং 17 নম্বর গ্রুপের একদম প্রথমেই সে আছে, এবং তার কক্ষপথ মাত্র 2টা। এবং 17 নম্বর গ্রুপে আছে ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, অ্যাস্টাইন, আর অনেক মৌলই আছে। তো এখানে যে মৌলগুলো আছে তোমরা দেখতে পাচ্ছ যে ফ্লোরিনের কক্ষপথ 2টা, ক্লোরিনের শেষে 7টা ঠিক আছে, কিন্তু ওর কক্ষপথ 3টা। ব্রোমিনের শেষে 7টা ইলেকট্রন, সেটাও ঠিক আছে, কিন্তু ওর কক্ষপথ কিন্তু 4টা। আয়োডিনের কক্ষপথ 5টা। তার মানে কক্ষপথ যত বাড়বে তার কিন্তু ওই ইলেকট্রন নেগেটিভিটির পাওয়ারটা কিন্তু তত কমতে থাকবে। এখানেও ঠিক তাই। লিথিয়ামের ব্যাপারে যদি বিষয়টাকে আমি বলি, লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম, সিজিয়াম যে মৌলগুলো আছে, এদের কক্ষপথ সংখ্যা কিন্তু উপর থেকে নিচের দিকে গেলে আস্তে আস্তে বাড়তেই আছে। তার মানে এই মৌলগুলোর মধ্যে কিন্তু সবথেকে বেশি তড়িৎ ধনাত্মক মৌল বলে লিথিয়ামকে বিবেচনা করা হবে, কারণ লিথিয়ামের ইলেকট্রন সংখ্যা লাস্টে একটা, তাছাড়া লিথিয়ামের কক্ষপথ হলো মাত্র 2টা। তবে যদি কেউ এখানে তর্ক করতে চাও, ভাই লিথিয়ামের উপর তো হাইড্রোজেন আছে, তাহলে হাইড্রোজেনকে কেন ইলেকট্রোপজিটিভ সবথেকে বেশি বলা হলো না? যেমন আপনি বলেন যে ফ্লোরিনের পাশে সবথেকে বড় আছে, আর ফ্লোরিনে মাত্র একটা ইলেকট্রন গ্রহণ করা লাগে, এজন্য ফ্লোরিন সবথেকে নেগেটিভ। ঠিক আছে, মানলাম। তাহলে এখানেও তো লিথিয়াম উপরে আছে, কিন্তু লিথিয়ামের উপরেও তো একজন আছে, যেটা হাইড্রোজেন। তাহলে লিথিয়ামকে বাদ দিয়ে কেন হাইড্রোজেনকে সবথেকে ধনাত্মক মৌল বলে বিবেচনা করা হচ্ছে না? ফার্স্ট কারণ লিথিয়াম একটা ধাতু, বাট হাইড্রোজেন কিন্তু কোনো ধাতু নয়। খুব ভালো করে বিষয়টাকে তাকিয়ে দেখো। আর তাছাড়া কিন্তু হাইড্রোজেন নিয়ে কিন্তু অনেক বেশি তর্ক আছে, অর্থাৎ অনেক সায়েন্টিস্ট দাবি করছে, তোমাদের আমি সবাইকে বলছিলাম, অনেক সায়েন্টিস্ট দাবি করতেছে যে হাইড্রোজেনকে এখানে বসানো পারফেক্ট না, হাইড্রোজেন পর্যায় সারণীতে এখানে যে বসানো আছে এটা ঠিক না, হয়তো বা হাইড্রোজেনকে অন্য কোথাও বসানোর কথা। যদিও এই বিষয়টার মধ্যে অনেক তর্ক আছে যে হাইড্রোজেন এখানে বসানো যেতে পারে, কেউ বলতেছে এখানে বসানো পারফেক্ট না। সো একটা তর্ক বিতর্ক আছে। আর তাছাড়া লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম যারা আছে, অর্থাৎ 1 নম্বর গ্রুপে যারা আছে এক্সেপ্ট হাইড্রোজেন, সবাই কিন্তু মেটাল। এই জন্য হাইড্রোজেনকে কিন্তু তাদের বৈশিষ্ট্যের সাথে কখনোই কম্বাইন করাটা কিন্তু তোমার জন্য সব থেকে বড় বোকামির কাজ হবে। এই জন্য হাইড্রোজেনকে হিসাবটা আমরা বাদ দিয়ে আমরা লিথিয়াম থেকে হিসাবটাকে শুরু করছি। ইভেন তোমরা দেখবে যে পর্যায় সারণীতে হাইড্রোজেনের এবং লিথিয়ামগুলোর মধ্যে একটা অন্য রকমের কালার আছে। যদি এই কালারগুলো একটা সিম্পল তোমাদের বোঝানোর জন্য দিছে, তাদের রং আসলে এরকম না, তোমাদের বোঝানোর জন্য এই কালারগুলো দেওয়া হয়েছে। সো আমি যেটা বলতে চাচ্ছিলাম এখানে যে লিথিয়াম সব থেকে পজিটিভ মৌল এবং ফ্লোরিন সব থেকে নেগেটিভ মৌল। সো এদিক থেকে আমি হিসাব করতে পারি লিথিয়াম সব থেকে উপরে আছে, এবং থেকে ফ্লোরিন তার নেগেটিভের বৈশিষ্ট্যের দিক থেকে অনেক উপরে আছে। এই জন্য তারা অনেক বেশি পরিমাণ কিন্তু অ্যাক্টিভ, অনেক বেশি পরিমাণ সে সক্রিয়।
সো সক্রিয়টা কেন তা আমরা মোটামুটি বুঝতে পারলাম। এখন কথা হচ্ছে এদের সক্রিয়তার কারণ ভিন্ন। সো এই যে ব্যাখ্যাগুলো আমি বললাম, এই ব্যাখ্যাগুলোর ভিতরে কিন্তু এই এদের কারণটা লুকিয়ে আছে। সেই লাইনগুলো আমরা একটু ভালো করে এখন বোঝার চেষ্টা করো, তাহলে হয়ে যাবে। তুমি সিম্পলি চিন্তা করে দেখো, লিথিয়ামকে সাথে যদি তুমি যে হাইড্রোজেনের বিক্রিয়া করো, ঠিক আছে, তাহলে সেখান থেকে উৎপন্ন করবে কি লিথিয়াম হাইড্রাইড প্লাস এখান থেকে তুমি অ্যালো হাইড্রোজেন পাবা। আমি আর ওগুলো লিখছি না, আচ্ছা লিখলাম লিথিয়াম হাইড্রাইড। কিন্তু যদি ফ্লোরিনের সাথে অর্থাৎ হাইড্রোজেনের সাথে তুমি যদি ফ্লোরিনের রিঅ্যাকশনটা ঘটাও, যদি এটা একটা উভমুখী বিক্রিয়া, আমি একমুখী অ্যারো দিয়ে দেখাচ্ছি তোমাদেরকে, সেখান থেকে পাওয়া যাবে হাইড্রোজেন ফ্লোরাইড। সো এখানে তুমি দেখতে পাচ্ছ যে লিথিয়াম হাইড্রাইডকে নিয়ে যদি একটু চিন্তা করা যায়, তখন লিথিয়ামের এখানে পজিটিভ আয়ন, হাইড্রোজেনের এখানে নেগেটিভ আয়ন। অপরদিকে হাইড্রোফ্লোরিক অ্যাসিড এর মধ্যে যদি চিন্তা করা যায়, তাহলে হাইড্রোজেনের পজিটিভ আয়ন আর ফ্লোরিনের নেগেটিভ আয়ন। একটু চিন্তা করে দেখছো? একটু তাকায় দেখো, এখানে কিন্তু লিথিয়ামের 3টা, শেষ কক্ষপথে একটা, আর হাইড্রোজেনের একটা। অ্যাজ ইউজুয়াল হাইড্রোজেন কিন্তু ইলেকট্রন গ্রহণ করে, ত্যাগ করে, কিন্তু লিথিয়াম কিন্তু এখানে কিন্তু হাইড্রোজেন ইলেকট্রন ত্যাগ করতে দেয় নাই, বরং হাইড্রোজেনের কাছ থেকে একটা ইলেকট্রন সে নিয়ে ফেলছে। তার মানে হাইড্রোজেন কি করছে, এখানে ইলেকট্রন গ্রহণ করছে, ত্যাগ করছে, এই জন্য হাইড্রোজেন নেগেটিভ। আর অপরদিকে লিথিয়াম কিন্তু এখানে ইলেকট্রন গ্রহণ করছে, এই জন্য আচ্ছা এখানে লেখাটা আমি একটু কারেকশন করে দিচ্ছি। লিথিয়াম হাইড্রাইড যখন গঠিত হয়, তখন লিথিয়াম এক ইলেকট্রন অ্যাকচুয়ালি এখানে ত্যাগ করে, অপোজিট বলে ফেলছি, লিথিয়াম এক ইলেকট্রন এখানে ত্যাগ করে, তার মানে হাইড্রোজেন ইলেকট্রন কি করে, গ্রহণ করে। যেহেতু হাইড্রোজেন এখানে ইলেকট্রন গ্রহণ করে, এজন্য হাইড্রোজেন নেগেটিভ, অপরদিকে লিথিয়াম ইলেকট্রন ত্যাগ করে, দ্যাটস হোয়াই লিথিয়াম এখানে পজিটিভ। কিন্তু এই জায়গাটার মধ্যে যদি চিন্তা করে দেখো, হাইড্রোজেনের লাস্টে একটা, ফ্লোরিনের লাস্টে 9টা, 2-7, সে এখানে কিন্তু হাইড্রোজেন ইলেকট্রন ত্যাগ করছে, এই জন্য হাইড্রোজেন পজিটিভ আর ফ্লোরিন এখানে কি নেগেটিভ। সো আমরা দেখতে পাচ্ছি যে হাইড্রোজেনের শুধুমাত্র লিথিয়াম না, যে কোনো মেটালের সাথে যখন যুক্ত হয় তখন সে হাইড্রাইড গঠন করে। এর জন্য আসলে হাইড্রোজেনটা সেই ক্ষেত্রে ঋণাত্মক আয়ন হিসেবে বিবেচিত করা হয়। আর যখন হাইড্রোজেনের সাথে কোনো হ্যালোজেন মূল্য যুক্ত হয়, সেটা শুধুমাত্র ফ্লোরিন না, আদার্স যে মূলগুলো আছে তারাও যদি হ্যালোজেন যুক্ত হয়, তখন সেখান থেকে তারা হ্যালাইড গঠন করে। সো এখান থেকে মূল কনসেপ্টটা যেটা দাঁড়াইলো, আমরা একটা সিম্পল একটা রিঅ্যাকশন দেখাইলাম যে লিথিয়াম যে হাইড্রোজেনের সাথে বিক্রিয়া করে যে এরকম যৌগ উৎপন্ন করে, এই হাইড্রোজেনের সাথে কিন্তু ফ্লোরিন কিন্তু বিক্রিয়া করে সেরকম যৌগ উৎপন্ন করে না, ঠিক তার অপোজিট একটা যৌগ তৈরি করে। তাছাড়া এদের মধ্যে কিন্তু অনেকটা ডিফারেন্ট বৈশিষ্ট্য আছে, যদিও অনেকেই এটা বিশ্বাস করে যে লিথিয়ামের শেষ কক্ষপথে ইভেন লিথিয়ামের যোজনী 1, সো ফ্লোরিনের যোজনী 1, তাহলে তাদের বৈশিষ্ট্য অনেকটাই সেম। সো এই দিক থেকে আমি দ্বিমত পোষণ করছি না যে এই কথা সঠিক যে অর যোজনী 1 ওদের যোজনী 1 এটা পারফেক্ট, কিন্তু যোজনীর উপর ডিপেন্ড করে যে তুমি দুইটা গ্রুপকে সেম বলে ফেলবে এরকমটা না। তোমাকে আরো অনেকগুলো বৈশিষ্ট্য দেখে তোমাকে তাকাইতে হবে, দেন তাকে ডিসাইড করতে হবে, দেন তোমাকে বিষয়টাকে পর্যালোচনা করতে হবে। আশা করি তোমরা মূল বিষয়টাকে বুঝতে পারছো যে কেন আসলে লিথিয়াম বা ফ্লোরিন তাদের সক্রিয়তা অত্যন্ত সক্রিয়, এবং তাছাড়া তাদের সক্রিয়তার কারণটা কেন ভিন্ন। তুমি চাইলে এখানে আরো কিছু রিঅ্যাকশন করে দেখাতে পারো, বা আমার মতো আমি একটা রিঅ্যাকশন সিম্পলি তোমাদের ব্যাখ্যাটাকে দিলাম যে কেন তাদের সক্রিয়তার কারণটা ভিন্ন। ও এক জগতের বাসিন্দা, ও আরেক জগতের বাসিন্দা, স্বাভাবিক। ও হলো পজিটিভের, ও হলো তড়িৎ ধনাত্মক। এই লিথিয়াম বা তার গ্রুপে যারা আছে, এরা কেউ কখন ইলেকট্রন ত্যাগ করবে, মানে কি বলে এটাকে, গ্রহণ করবে না, বরং সবসময় ইলেকট্রন কি করবে, ত্যাগ করবে। অপরদিকে যদি আমি এই 17 নম্বর গ্রুপের কথা বলি, তাহলে এরাও কিন্তু সবসময় ইলেকট্রন কি করবে, গ্রহণই করবে, এরা কিন্তু ইলেকট্রন ত্যাগ করবে না। এই জন্য কিন্তু আসলে বোঝানো হচ্ছে যে এদের সক্রিয়তার কারণটা সম্পূর্ণ ভিন্ন। ও ওদের একরকম বৈশিষ্ট্য, ওদের আরেক রকম বৈশিষ্ট্য। আশা করি তোমাদের এই কনসেপ্টটা ক্লিয়ার হয়েছে। এরপর আমরা নেক্সট আসবো 3 নম্বরটাতে। তিন নম্বরে একটা বক্স দেওয়া আছে, বক্সে সমস্ত এলিমেন্টের নাম লেখাই আছে, সোডিয়াম থেকে ক্লোরিন একটা নাম লেখা আছে। সো আমি তোমাদের একটা বক্স একটু দিয়ে দিব, তোমরা এই বক্সটা খুব ভালো করে এখন খাতার মধ্যে লিখে রাখবা, এবং এই বক্সটা তোমাদের খুব কাজে লাগবে, অবজেক্টিভ হোক কিংবা যে কোনো কিছুর জন্য হোক। এই বক্সটা আজ তো তুমি সহজে পাবা না, এই জন্য আমি একটু দিয়ে দিচ্ছি। এই বক্সটা তোমাদের বইয়ের মধ্যে দেওয়া নাই। আচ্ছা, সেখানে দেখতে পাচ্ছি সোডিয়াম থেকে আছে, আর একটা বক্স দরকার ছিল।
এলিমেন্ট আর ইলেকট্রন কনফিগারেশন, কনফিগ লিখলাম শর্টকাটে, মানে ইলেকট্রন বিন্যাস, আর অ্যাটমিক রেডিয়াস মানে পারমাণবিক ব্যাসার্ধ। ওকে, যে বক্সটা উদ্দীপকে দেওয়া আছে সেটা লিখছি সোডিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম, সিলিকন, ফসফরাস, ক্লোরিন, সালফার, ক্লোরিন, এটুকু দেওয়া আছে আমাদের। ইলেকট্রন কনফিগারেশন তোমরা জানোই, 2R1, 2R2, 2R3, 2R4, 2R5, 2R6, 2R7। এবার আমি এদের ব্যাসার্ধের মানটা লিখে নিব। তোমার প্রয়োজন মতো এই মানগুলো খুব ভালো করে লিখে রাখবা। 2.23 এই মানটা, এটা 1.82, 1.72, এরপরে ফেলাটা 1.46, 1.23, 1.46, 1.23, এরপরে ভ্যালুটা 1.09, 0.97, 1.09, 0.97। এগুলোর প্রত্যেকটা মান কিন্তু অ্যাংস্ট্রং হিসাব করা হচ্ছে। এই এর উপর একটা মান, মানে ব্যাসার্ধের মানটাকে 1 অ্যাংস্ট্রং হিসাব করা হয়। তোমরা হয়তো বা শুনছো যে 1 অ্যাংস্ট্রং ইকুয়াল টু 10 টু দি পাওয়ার -10 সেন্টিমিটার। এই প্রত্যেকটা মান এইভাবে হিসাবটা করা হয়েছে, এই একক হিসাবটা করা হয়েছে, এটা একটা একক। আচ্ছা, এখন যেটা বলতে চাচ্ছিলাম, এখানে আমাদের মূল কনসেপ্টটা কোথায়? এখানে কনসেপ্ট হলো যে তাদের পারমাণবিক আকারের ক্রম ব্যাখ্যা করো। আমি একটা বক্স তৈরি করলাম, এখন এই বক্স সম্পর্কে আমাকে ব্যাখ্যা দিতে হবে। এই বক্সটা কিন্তু তোমাদের জন্য খুবই কিন্তু গুরুত্বপূর্ণ একটা বক্স। তো আমরা এখন ব্যাখ্যাতে চলে আসি। আশা করি তোমরা মোটামুটি একটা ব্যাখ্যা বুঝতেই পারছো। এখানে দেখো, সোডিয়াম থেকে ক্লোরিন পর্যন্ত যতগুলো মৌল আছে, এই প্রত্যেকটা মৌলই কিন্তু একই পর্যায়ের অন্তর্ভুক্ত। সোডিয়ামের শেষ কক্ষ ইলেকট্রন একটা, ম্যাগনেসিয়ামের 2টা, অ্যালুমিনিয়ামের 3টা, সিলিকনের 4টা, ফসফরাসের 5টা, সালফারের 6টা, ক্লোরিনের 7টা। যেহেতু তারা একই লাইনে আছে, অর্থাৎ যেহেতু তারা একই পর্যায়ে আছে, তোমরা কিন্তু জানো যে একই পর্যায়ে মৌলগুলা যখন আমরা বাম থেকে ডান দিকে যাব, তখন কিন্তু পারমাণবিক সংখ্যা বৃদ্ধি পাবে। সেটাই হচ্ছে 11, তারপর 12, 13, 14, 15, 16, 17। তারপর পারমাণবিক সংখ্যা ক্রমান্বয়ে কি হচ্ছে? বৃদ্ধি পাচ্ছে। পারমাণবিক সংখ্যা বৃদ্ধি পাওয়ার সাথে সাথে শেষ কক্ষপথে কিন্তু ইলেকট্রন সংখ্যা কিন্তু একটা করে কি হচ্ছে? নতুন করে যুক্ত হচ্ছে। আর তোমরা জানো যে যখন বাম থেকে ডান দিকে যাওয়া যায় পর্যায় সারণীতে, তখন কিন্তু ইলেকট্রন সংখ্যা নতুন করে একটি, অর্থাৎ প্রতিটি কক্ষপথে নতুন করে ইলেকট্রন একটি যুক্ত হওয়ার কারণে তাদের ব্যাসার্ধের মানটা কিন্তু কমতে থাকে। কারণ একটাই, নিউক্লিয়াস থেকে আকর্ষণটা অনেক বেশি হতে থাকে, আর নিউক্লিয়াস থেকে যত বেশি আকর্ষণ হতে থাকবে তত বেশি কিন্তু ওই শেষ কক্ষপথ কিন্তু অনেকটা বেশি সংকুচিত হওয়া শুরু করে দেয়। এই জন্য কিন্তু ওই মৌলের কিন্তু রেডিয়াসটা কিন্তু নিউক্লিয়াস থেকে যদি হিসাবটা যদি করা হয় তাহলে কিন্তু কমতে থাকে। পারমাণবিক ব্যাসার্ধ বলতে কি বোঝায়? পারমাণবিক ব্যাসার্ধ বলতে বোঝায় নিউক্লিয়াস থেকে শেষ কক্ষপথ অবধি যে ডিসটেন্স কাজ করতেছে, এইটাই কিন্তু অ্যাটমিক রেডিয়াস। আচ্ছা, এখানে একটা কথা হলো, তোমরা যদি একটু ভ্যালুগুলোর দিকে একদম ভালো করে মনোযোগ দিয়ে তাকিয়ে দেখো, আমরা দেখতে পাচ্ছি সোডিয়ামের ভ্যালুটা 2.23, আর ম্যাগনেসিয়ামের 1.82, 1.72, 1.46, 1.23, 1.09, 0.97। আস্তে আস্তে কিন্তু ভ্যালুগুলো কিন্তু বাম থেকে ডান দিকে কিন্তু ডিক্রিজ হচ্ছে, ক্রমান্বয়ে কিন্তু ভ্যালুগুলো কিন্তু ক্রমান্বয়ে কি হচ্ছে? কমে যাচ্ছে। আর এটাই হলো আমাদের এই ভ্যালুগুলোর সাহায্যে আমরা স্পষ্টভাবে বুঝতে পারছি যদি বাম থেকে ডান দিকে যাওয়া যায় তাহলে পারমাণবিক ব্যাসার্ধ ক্রমান্বয়ে কি হতে থাকবে? হ্রাস পেতে থাকবে। সো এই ভ্যালুগুলো দিলে পারে। সবথেকে বড় কথা, এই বক্সটা দিয়ে যে ব্যাখ্যাগুলো তা বললাম, এই ব্যাখ্যাগুলো যদি গুছিয়ে লিখতে পারো তাহলে তুমি পারফেক্টলি নাম্বারটা পাবা। তবে শুধু যদি ব্যাখ্যা লিখে দেওয়ার সময় এই বক্সটা যদি না দাও তাহলে কিন্তু হবে না। এই বক্সটা দিয়ে তোমাকে দেখাইতে হবে যে আমরা দেখতে পাচ্ছি যে তার একই পর্যায়ের মৌল, তাছাড়া কক্ষপথে তাদের প্রত্যেকটা মৌলের কক্ষপথ সংখ্যা সেম, কিন্তু শেষ কক্ষপথ ইলেকট্রন সংখ্যা বৃদ্ধি পাওয়ার সাথে সাথে তাদের ব্যাসার্ধের মানটা ক্রমান্বয়ে হ্রাস পাচ্ছে। এইটাই তোমাকে মেইনলি দেখাতে হবে। এই লাইনটা কিন্তু 3 নাম্বার লাইনটা কিন্তু পারমাণবিক ব্যাসার্ধের লাইন। সো আমাদের এটা কমপ্লিট। নেক্সট আমরা এখন চলে আসবো যে উল্লেখিত মৌলের ধাতুর ধর্মের পরিবর্তন এর উদাহরণ সহ ব্যাখ্যা করো। ধাতু ধর্মের পরিবর্তন, এটা তোমরা হয়তো বা খুব ভালো করেই জানো, যেমন তোমরা শিখছিলে। এটা একটা সিম্পল ছোট একটা কোশ্চেন, ব্যাখ্যাটা আমি তেমন একটা না, তবে তুমি চার এখানে কিছু রিয়াকশন করে দেখাতে পারো। আমি বি নাম্বারটা কথা বলছি, অর্থাৎ ধাতব ধর্মের বৈশিষ্ট্য তারা তোমার কাছে চাইছে। আমরা কিন্তু জানি যে পর্যায় সারণীতে কিন্তু বাম থেকে ডান দিকে গেলে ধাতব বৈশিষ্ট্যটা কিন্তু কমতে থাকবে, দ্যাট মিনস অধাতব বৈশিষ্ট্য কিন্তু বাড়তে থাকবে।
অধাতু মৌলের সংখ্যাগুলো বাড়তে থাকবে, অপরদিকে ধাতু সমূহের সংখ্যাগুলো কিন্তু কমতে থাকবে, স্বাভাবিক। সোডিয়াম একটা মেটাল, ম্যাগনেসিয়াম মেটাল, অ্যালুমিনিয়াম মেটাল, সিলিকন যদি আসলে এটা অধাতু না, যেটাকে বলা হয় উপধাতু, আমি আর ওদিকে যাচ্ছি না, আমি এটাকে এক প্রকার অধাতু হিসেবে বিবেচনা করছি আপাততের জন্য। ফসফরাস অধাতু, সালফার অধাতু, ক্লোরিন অধাতু, এদের মধ্যে কিছু গ্যাস আছে, কিছু মেটাল আছে, অনেকগুলো বৈশিষ্ট্য আছে। সো আমি একটু তোমাদের বিষয়টাকে গুছিয়ে বলার চেষ্টা করতেছি। সেটা কি, যে ধাতুর ধর্মের বৈশিষ্ট্য বলতে এখানে বোঝানো হচ্ছে যে তুমি যদি বাম থেকে ডান দিকে যাও তাহলে কিন্তু ধাতুগুলা কমতে থাকবে। সো সোডিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম, তারপরে কিন্তু ধাতু নাই, তারপর সব অধাতু শুরু হয়ে গেছে। তাহলে ধাতুর সব বৈশিষ্ট্য কি কমে গেল, অপরদিকে অধাতু বৈশিষ্ট্যগুলো বাড়তে থাকলো, এটি আসলে মূল কনসেপ্ট। আরেকটা বিষয় লাগে, তোমরা হয়তো জানো যে কিছু বিশেষ বৈশিষ্ট্য আছে ধাতুগুলার, সেটা লাগা যে গড়নাঙ্ক স্ফুটনাঙ্ক দিক থেকে যদি বিষয়টাকে বিবেচনা করা যায় তাহলে কিন্তু প্রথমে গড়নাঙ্ক স্ফুটনাঙ্ক বাম থেকে ডান দিকে গেলে প্রথমে বাড়ে, তারপরে কিন্তু আমরা কমা শুরু করে। যদিও এখানে আসলে ওই 4 নম্বর পর্যায়ে বা 5 নম্বর পর্যায়ে কিছু কাহিনী আছে বাড়ার পিছনে, তারপরে আবার কমার পিছনে। তবে আমি ওই কনসেপ্টের মধ্যে না যেয়ে যদি আমি সিম্পলি এই বক্সের সাপেক্ষে কথা বলতে চাই, তাহলে কিন্তু আমরা দেখতে পারবো যে গড়নাঙ্ক স্ফুটনাঙ্ক কিন্তু এই পাশ থেকে যখন তুমি এই পাশে যাবা, বাম থেকে ডান দিকে যাবো, তখন কিন্তু গড়নাঙ্ক স্ফুটনাঙ্ক ডিরেক্টলি কমতে শুরু করে দিবে। কথা কি বুঝতে পারছো? সরাসরি এখানে আস্তে আস্তে করে কমতে শুরু করবে। যদি এখানে কোনো ওই ডি অরবিটাল আছে এরকম কোনো মূল থাকতো, তাহলে আমরা দেখতে পারতাম সেখানে ইলেকট্রন বিন্যাস করার মাধ্যমে দেখতে পারতাম যে গড়নাঙ্ক স্ফুটনাঙ্ক প্রথমে বাড়তেছে, তারপরে কমতেছে। ডি অরবিটাল অনেক ভূমিকা পালন করে, তার সম্পর্কে তোমরা ইন্টারমিডিয়েট জানতে পারবা, অনেক অনেক কাহিনী আছে সেখানে। সো এখানে মূল কনসেপ্ট যেটা দাঁড়াইলো যে তুমি যত ইলেকট্রন বিন্যাস যত করা যাবে তত প্রতিটা কক্ষপথে ইলেকট্রন সংখ্যা একটু করে বৃদ্ধি পাওয়া থাকবে, এতে করে ধাতুগুলো কমতে থাকবে। এখন যদি আমি বিক্রিয়া যদি কয়েকটা এক্সাম্পলের মাধ্যমে যদি একটা বিক্রিয়া যদি করে দেখাই, সোডিয়ামের সাথে, সোডিয়াম একটা ধাতুর সাথে তুমি বিভিন্ন অ্যাসিডের বিক্রিয়া করে দেখাও, সাপোজ হাইড্রোক্লোরিক অ্যাসিড, তখন সেখান থেকে তুমি উৎপন্ন করতে পারবা সোডিয়াম ক্লোরাইড প্লাস হাইড্রোজেন। সেম সোডিয়াম না, এখানে তুমি সোডিয়ামের পরিবর্তে তুমি চাইলে ম্যাগনেসিয়াম ইউজ করতে পারো, তুমি চাইলে এখানে অ্যালুমিনিয়াম ইউজ করতে পারো, তখন সেখান থেকে উৎপন্ন করবে ম্যাগনেসিয়াম ইউজ করলে উৎপন্ন করবে ম্যাগনেসিয়াম ক্লোরাইড প্লাস হাইড্রোজেন। অ্যালুমিনিয়াম হিসাব করতে গেলে উৎপন্ন করবে অ্যালুমিনিয়াম ক্লোরাইড প্লাস হাইড্রোজেন। তার মানে এখানে কিন্তু তোমরা একটা বিষয় যেটা বুঝতে পারছো যে ধাতু যারা আছে তারা কিন্তু সবাই কিন্তু এসিডের সাথে বিক্রিয়া করছে, এখানে কোনো সন্দেহ নাই। এটা একটা ধাতু বৈশিষ্ট্য আমরা বলতে পারবো। শুধুমাত্র হাইড্রোক্লোরিক অ্যাসিড আছে এর জন্য বিক্রিয়া করছে এরকমটা কিন্তু না। হাইড্রোক্লোরিক অ্যাসিড বলো, ফসফরিক অ্যাসিড বলো, তারপরে সালফ্রিক অ্যাসিড বলো, সালফিউরাস অ্যাসিড বলো, বোরিক অ্যাসিড বলো, এরকম যত প্রকার অ্যাসিড আছে কম্পারেটিভলি সবগুলো অ্যাসিডের সাথে কিন্তু মেটাল সমূহ কিন্তু বিক্রিয়া করবে, কোনো সন্দেহ নাই এখানে। এবার তুমি যদি এখানে অর্গানিক অ্যাসিডগুলো নিয়ে আসো, ইথানিক অ্যাসিড, প্রোপানিক অ্যাসিড, বিউটানিক অ্যাসিড বা যে কোনো অ্যাসিড যদি নিয়ে আসো, জৈব অ্যাসিড, তাহলে কিন্তু সেখানে কিন্তু বিক্রিয়াটা হবে। অপরদিকে তুমি যদি নন মেটালের ব্যাপারটাতে কথা বলো, তুমি চিন্তা করে দেখো সালফার কোন অ্যাসিডের সাথে বিক্রিয়া করবে? আমার তো সিম্পলি মনে হয় না করবে। তবে যদি সালফার হাইড্রোক্লোরাইড সাথে বিক্রিয়া করে, হাইড্রোজেন সালফার প্লাস ক্লোরাইড উৎপন্ন করে, কিন্তু তুমি যদি সালফারের সাথে বা ফসফরাসের সাথে তুমি যদি বিভিন্ন অ্যাসিডের বিক্রিয়া করাতে চাও, H3PO4 ফসফরিক অ্যাসিড নাও, এখানে কিন্তু অ্যাজ ইউজুয়াল কিন্তু রিঅ্যাকশনগুলো কিন্তু হবে না। ব্যাপারটা কি বুঝতে পারছো কথা কি বলছে? স্বাভাবিকভাবে রিঅ্যাকশনগুলো কিন্তু সাধারণত হবে না তুমি যদি যে কোনো অধাতুর সাথে তুমি যদি বিক্রিয়া করাতে চাও। আবার তুমি যদি ক্ষারের কথাগুলো বলো, সেখানেও কিন্তু আসলে বিষয়টা সেম। ক্ষারের সাথে কিন্তু বিভিন্ন মেটাল কিন্তু বিক্রিয়া করবে। কেন বিক্রিয়া করবে? তুমি এই মেটালগুলোর সাথে তুমি যে কোনো ক্ষার যুক্ত করো, ধরো একটা ক্ষার হিসাবে আমি এখানে পটাশিয়াম হাইড্রোক্সাইড ব্যবহার করতে পারি, এখানে কিন্তু অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড প্লাস পটাশিয়াম উৎপন্ন করবে, ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড প্লাস পটাশিয়াম উৎপন্ন করবে, সোডিয়াম হাইড্রোক্সাইড প্লাস পটাশিয়াম উৎপন্ন করবে, সবাই কিন্তু বিক্রিয়া করবে। আমি দেখাচ্ছি অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড প্লাস পটাশিয়াম, অথবা তোমার ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড প্লাস পটাশিয়াম, অথবা সোডিয়াম হাইড্রোক্সাইড প্লাস পটাশিয়াম। কিন্তু তুমি যদি অধাতুগুলোর কথা যদি বলো, তাহলে কিন্তু তুমি ফসফরাস বলো বা সালফার বলো বা ক্লোরিন বলো, এদের সাথে তুমি যদি বিভিন্ন ক্ষারে বিক্রিয়া করতে চাও, ধরো ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড, তাহলে কিন্তু এখানে কিন্তু রিঅ্যাকশনটা কিন্তু সেভাবে ঘটবে না। ব্যাপারটা কি বুঝতে পারছো? যদি আসলে রিঅ্যাকশনগুলো হয় না যে এরকমটা না, কিন্তু এদের মধ্যে অ্যাজ ইউজুয়াল ভাবে যে রিঅ্যাকশনগুলো সম্পন্ন হয়, সেই রিঅ্যাকশনগুলো কিন্তু অধাতু রাখার বৈশিষ্ট্য পায় না। আর এই জন্য আসলে ধাতু বৈশিষ্ট্যের মধ্যে অনেকটা পার্থক্য চলে আসে যখন তুমি বাম থেকে ডান দিকে যাবা। আরো অনেক কিছু বলা যায়, সো কোশ্চেন অনেক বেশি বড় হয়ে যাবে, তো এই জন্য আর কিছু বলছি না। সো মোটামুটি এই একটা ব্যাখ্যাটা দিবা যে এই অংশটা আমাদের ধাতু সংখ্যা বেশি, অংশ অধাতু সংখ্যা বেশি, আর যত বাম থেকে ডান দিকে যাওয়া যাবে তত ধাতুর বৈশিষ্ট্য কমতে থাকবে, অধাতু বৈশিষ্ট্য বাড়তে থাকবে। এই কনসেপ্ট বুঝে দেখতে পারলে হবে। এরপর আমরা আসবো 4 নম্বরটাতে, উল্লেখিত মৌলের পর্যায়ে সারণীতে অবস্থান নির্ণয় করো। অনেকগুলো মৌল আছে, সবগুলো আমরা অবস্থান নির্ণয় করবো, সমস্যা না, করা যাক। এক্স নামে একটা মৌল দেওয়া আছে, এই মৌলটা অবশ্যই স্ক্যান্ডিয়াম,
21 আমি উপরে x লিখছি ইলেকট্রন করব আমরা 1s2 2s2 2p6 3s2 3p6 আমি সরাসরি এটাকে সাজিয়ে লিখছি 3d1 4s2 এরপর আর কাকে দেখতে পাচ্ছি y একটা মৌল আছে এটা আয়রন 26 নাম্বার মৌল যেহেতু 1s2 2s2 2p6 3s2 3p6 3d6 4s2 ওকে p একটা মৌল দেখতে পাচ্ছি এটা 12 নম্বর মৌল সো ম্যাগনেসিয়াম এটা ইলেকট্রন যদি করি 1s2 2s2 2p6 3s2 q একটা মৌল দেখতে পাচ্ছি এটা 15 তার মানে এটা ফসফরাস এটা p ছিল এটা q মৌল 1s2 2s2 2p6 3s2 3p3 ফসফরাস এন্ড ফাইনালি z একটা মৌল দেখতে পাচ্ছি এটা 30 তার মানে জিঙ্ক ইলেকট্রন যদি আমরা করি 1s2 2s2 2p6 3s2 3p6 3d10 4s2 সো দেখা যাক এই মৌলগুলো পর্যায় সারণীতে অবস্থানটা কোথায় সেটা দেখাতে পারলে হয়ে যাবে এখানে ডিটেইলস তেমন তোমার লিখতে হবে না ফার্স্ট অফ অল এই মৌলটা আছে পর্যায় সারণীতে সর্বোচ্চ সংখ্যা 4 লেখা আছে তার মানে 4 নাম্বার পর্যায়ে আর লাস্টে দুটো যদি যোগ করি তাহলে পাবো 3 নাম্বার গ্রুপ আশা করি তোমরা এগুলো জানো তারপরে যদি কেউ না জানো আমাকে যোগাযোগ করতে পারো তাকে ফুল ব্যাখ্যাটা আবার আমাকে দিতে হবে 4 নাম্বার পর্যায়ে ফোর্থ পিরিয়ড থার্ড গ্রুপ এটা আছে আয়রন সেম 4 নম্বর পর্যায়ে 8 নম্বর গ্রুপ এটা আছে 3 নম্বর পর্যায়ে 2 নম্বর গ্রুপ এটা আছে 3 নম্বর পর্যায়ে 15 নম্বর গ্রুপ 10 যোগ করতে হবে এখানে ফিফটিন্থ গ্রুপ এটা আছে 4 নম্বর পর্যায়ে 12 নম্বর গ্রুপ আশা করি এটা বুঝতে পারছো তবে দুঃখজনক ব্যাপার তোমরা ইন্টারমিডিয়েটে গিয়ে এগুলো আর শিখবা না ইন্টারমিডিয়েটে তখন তোমাকে সাব গ্রুপ সম্পর্কে জানতে হবে উপগ্রুপ সম্পর্কে উপগ্রুপ এ উপগ্রুপ বি ইভেন তুমি ইন্টারমিডিয়েটে গিয়ে দেখবা যে পর্যায় সারণীতে 18টা গ্রুপই নাই যাই হোক আমি এখনই কথা বলবো অনেকে হার্ট অ্যাটাক হতে পারে সারা জীবন পড়তে আছে 18টা গ্রুপ আপনি ওরা ইন্টারমিডিয়েটে গিয়ে এটা পড়বো না দেখা যাক ইন্টারে উঠো তারপর ব্যাখ্যা দেওয়া যাবে সো আমাদের এই কোশ্চেনটা কমপ্লিট এ নাম্বার কমপ্লিট এবার আমরা আসবে বি নাম্বারটাতে 4 বি নাম্বারটাতে বলা হয়েছে ওয়াই মৌলটি ডি ব্লক এবং অবস্থান্তর হলেও এক্স ও জেড মৌলগুলা ডি ব্লক হলেও অবস্থান্তর নয় কেন ব্যাখ্যা করো তার মানে ঝামেলা হচ্ছে কয়জনকে নিয়ে 3 জনকে নিয়ে এক্স ওয়াই জেড কে নিয়ে দেখা যাক এক্স কে স্ক্যান্ডিয়াম এক্স মৌল এটা 1s2 2s2 2p6 3s2 3p6 3d1 4s2 এটাই তো ওকে নেক্সট আমাদের এখানে কি আছে x y z কিনা কথা হচ্ছে y মৌলটাকে একটু লিখি আয়রন 26 নাম্বার মৌল এটা y মৌল 1s2 2s2 2p6 3s2 3p6 3d6 4s2 and finally z zinc 1s2 2s2 2p6 3s2 3p6
3d10 4s2। ওকে, এখন এখানে কোশ্চেন করা হচ্ছে এদের মধ্যে কেউ কেউ ডি ব্লক এবং অবস্থান্তর উভয়ই, আবার কেউ কেউ শুধুমাত্র ডি ব্লক বাট অবস্থান্তর মৌল নয়। আশা করি আমরা কোশ্চেনটাকে বুঝতে পারছি, কিন্তু কোশ্চেনটা আমরা পুরোপুরি বুঝতে পারি নাই। কেন বুঝতে পারিনি? এখানে দুইটা কথা আছে, অবস্থান্তর এবং ডি ব্লক। ডি ব্লক এলিমেন্ট আর ট্রানজিশন মেটাল। এই দুইটা বিষয়কে আমরা এখন একটু ভালো করে অ্যানালাইসিস করব, যে ডি ব্লক এবং ট্রানজিশন মেটাল বলতে কি বোঝানো হচ্ছে। ডি ব্লক মানে ডি ব্লক শব্দের অর্থ ডি ব্লকই আসে, আর ট্রানজিশন মেটাল শব্দের অর্থ অবস্থান্তর ধাতু বা ট্রানজিশন এলিমেন্ট বলতে অবস্থান্তর মৌলকে বোঝায়। আর ট্রানজিশনে যারা আছে তারা সবাই ধাতু, এই জন্য আমি এখানে ট্রানজিশন মেটাল লিখছি। তুমি চাইলে এলিমেন্ট লিখতে পারো বা মৌল লিখতে পারো, কোনো সমস্যা নেই। সো আমাকে এখন প্রথমে একদম ক্লিয়ারলি জানতে হবে যে ডি ব্লক বলতে কি বোঝায়, ট্রানজিশন বলতে কি বোঝায়। তারপরে আমরা এই কোশ্চেনটার মধ্যে আসবো যে এদের মধ্যে কেউ কেউ ডি ব্লক এবং ট্রানজিশন উভয়ই, কিন্তু কেউ আছে শুধুমাত্র ডি ব্লক বাট সে ট্রানজিশন মৌল নয়, কিন্তু কেন? সো প্রথমে আমরা একটু জানার চেষ্টা করি ডি ব্লক বলতে কি বোঝায়। তোমরা সবাই পর্যায় সারণীটা একটু বের করো। তোমরা এখানে দেখতে পারো যে পর্যায় সারণীর মধ্যে অনেক মৌল আছে। ভাই এটা আবার কোনো কথা বলবো, অনেক মৌলই তো আছে, 118টা মৌল আছে। তোমার কাছে এই সারণীটা খুব সিম্পল মনে হবে, একটা বক্স মনে হয় খালি কোনো মতে বানিয়ে রেখে দিছে। কিন্তু আসলে এই সারণী সম্পর্কে জানতে পারলে বা যখন তুমি অনেকটা বেশি জানতে পারবো তখন তোমার কাছে অনেক বেশি ইন্টারেস্টিং মনে হবে। সো আমরা মূল টপিকে চলে আসি, যে ডি ব্লক বলতে কি বোঝায়। শুধুমাত্র ডি ব্লক না, তোমাকে আমি সবগুলো ব্লক সম্পর্কে একটা ছোট করে একটা ধারণা দিব। তোমার সামনে যে পর্যায় সারণীটা আছে সেই পর্যায় সারণীতে তুমি দেখতে পারবা যে অনেক মৌলই আছে যারা ইলেকট্রোমেশ তুমি করা হলে দেখবা ইলেকট্রোমেশটা শেষ হয়ে গেছে এসে গিয়ে। আমরা এসপিডিএফ এর কথা মনে আছে, আধুনিক পদ্ধতি ইলেকট্রন বিন্যাস। আমরা যখন ইলেকট্রোমেশ করব বিভিন্ন মৌলকে, তখন যে সকল মৌলের ইলেকট্রন বিন্যাস এস অরবিটালে গিয়ে সমাপ্ত হয় তাদেরকে প্রধানত এস ব্লক মৌল বলা হয়। তবে সাবধান, কেউ কিন্তু ভাইবো না যে ইলেকট্রন বিন্যাস সাজিয়ে লেখার পরে যদি এসে গিয়ে শেষ হয় তাহলে সে এস ব্লক মৌল। আমরা যে সিরিয়ালটা ফলো করে করতাম, ওই তোমার সাপের মতো যে প্যাচটা ছিল, ওই প্যাচটাকে ফলো করে আমরা যখন ইলেকট্রনটা করতাম, তখন ওখান থেকে তোমাকে দেখতে হবে যে সকল মৌলের ইলেকট্রন কনফিগারেশন এসে গিয়ে সমাপ্ত হয়েছে তাদেরকে এস ব্লক মৌল বলা হয়। সেই হিসাব করতে গেলে গ্রুপ 1 এবং গ্রুপ 2 এই দুইটা গ্রুপের মৌলগুলোকে এস ব্লক মৌল বলা হয়। আমি আবার বলছি, তুমি চাইলে ইলেকট্রোমেশ করে দেখতে পারো, তখন দেখবা যে ইলেকট্রোমেশটা আসলে এস অরবিটালে গিয়ে সমাপ্ত হয়, এই জন্য এই মৌলগুলোকে এস ব্লক মৌল বলা হয়। অপরদিকে যদি আমি পি ব্লকের কথাটা বলি, তুমি দেখতে পারবা এখানে গ্রুপ 13 থেকে গ্রুপ 18 পর্যন্ত যে মৌলগুলো আছে, এই মৌলগুলার ইলেকট্রন কনফিগারেশন করতে গেলে এদের ইলেকট্রন বিন্যাসটা পি অরবিটালে গিয়ে সমাপ্ত হয়, দ্যাটস ওয়াই এদেরকে পি ব্লক মৌল বলা হচ্ছে। সো আমি আবার বলছি যে পর্যায় সারণীর মধ্যে 4টা ব্লক আছে, এস ব্লক, পি ব্লক, ডি ব্লক এন্ড এফ ব্লক। পি ব্লক কারা? পি ব্লক হলো যারা 1 নম্বর গ্রুপ এবং 2 নম্বর গ্রুপে আছে। আমার কথাগুলো দরকার লিখে রাখবা, 1 নম্বর গ্রুপ এবং 2 নম্বর গ্রুপে আছে তাদেরকে বলা হচ্ছে পি ব্লক মৌল। ডি ব্লক কারা? পি ব্লক কারা? পি হলো যারা গ্রুপ 13 থেকে গ্রুপ 18 পর্যন্ত যতগুলো মৌল আছে সবগুলো মৌলকে বলা হচ্ছে পি ব্লক এলিমেন্ট। এবার আসবো ডি ব্লক বলতে কি বোঝায়। সোজা কথা, যে সকল মৌল ইলেকট্রোমেশ করতে গেলে আমরা ডি তে ইলেকট্রনগুলো পাবো, অর্থাৎ ডি তে ইলেকট্রনটা সমাপ্ত হবে, সেই হিসাব করতে গেলে গ্রুপ 3 থেকে শুরু করে গ্রুপ 12 পর্যন্ত, গ্রুপ 3 থেকে শুরু করে গ্রুপ 12 পর্যন্ত সকল মৌলগুলোকে ডি ব্লক মৌল বলা হচ্ছে। কথা ভালো করে মাথায় রাখবেন, গ্রুপ 3 থেকে গ্রুপ 12 পর্যন্ত সকল মৌলগুলোকে বলা হচ্ছে ডি ব্লক। 3 to 12। ওকে, এবার আমরা একটু এফ ব্লক সম্পর্কে একটু জানি। এফ ব্লক সম্পর্কে অনেকেই একটা ভুল ধারণা আছে এফ ব্লক সম্পর্কে। অনেকে মনে করে ওই 57 নম্বর যে মৌলটা আছে বা 89 নম্বর যে মৌলটা আছে, ল্যান্থানাম এবং অ্যাক্টিনিয়াম, এই দুইটা মৌল কিন্তু অ্যাকচুয়ালি ডি ব্লকেরই মৌল, এফ ব্লকের না। এফ ব্লকের মৌলটা অ্যাকচুয়ালি 58 থেকে 71 পর্যন্ত, আর নিচে হিসাব করতে গেলে 90 থেকে 103 অবধি যে মৌলগুলো আছে এই মৌলগুলোকে বলা হচ্ছে এফ ব্লক এলিমেন্ট। সো এফ সম্পর্কে যদি আমাদের এখন কথা না, আমরা এফ সম্পর্কে খুব কম জানার চেষ্টা করব, কারণ এফ সম্পর্কে আমাদের সত্যি কথা বলতে ইন্টারমিডিয়েট লাইফেও তুমি এফ সম্পর্কে খুবই খুবই কম জানতে পারবা, কারণ এই মৌলগুলোর ভাবটাই আলাদা। সো আমি এখন এদিকে যাচ্ছি না। সো আমি এসপিডি অর্থাৎ ডির মধ্যে একটু থাকি, কারণ আমাকে ডি নিয়ে কাজ করতে হবে। এসপি সম্পর্কে তো বললাম আমি।
আবারও বলছি, সো ডি ব্লক মৌল কারা, যে সকল মৌলটা ডি ব্লকের অন্তর্গত, এবং কারা সেটা, তারা হলো যারা 3 থেকে গ্রুপ 12 পর্যন্ত অবস্থিত, এদেরকে বলা হচ্ছে ডি ব্লক এলিমেন্ট। ওকে, তাহলে ব্লক ব্যাপারটা আমরা মোটামুটি একটা আইডিয়া পাইলাম যে ব্লক বলতে কি বোঝায়। এখন তোমাদেরকে যে বিষয়টা জানতে হবে যে ট্রানজিশন মেটাল বা অবস্থান্তর মৌল বলতে কি বোঝায়। তোমরা অবস্থান্তর মৌল সম্পর্কে তোমাদের বইয়ের মধ্যে একটা কথা লেখা আছে, সেটা হলো যে গ্রুপ 3 থেকে গ্রুপ 12 পর্যন্ত যে মৌলগুলো অবস্থিত সেই মৌলগুলোকে অবস্থান্তর মৌল বলা হয়। এই কথাটা সঠিক, আবার পুরোপুরি সঠিক না। যদি আমি যুক্তি দিতে চাই তাহলে এই কথাটা 90%ই এই কথাটা ভুল। গ্রুপ 3 থেকে 12 পর্যন্ত তোমাদের বইয়ের মধ্যে হয়তো একটা লেখা আছে, সেটা হলো যে এই মৌলগুলোকে অবস্থান্তর মৌল বলা হয়। অ্যাকচুয়ালি এই ব্যাখ্যাটা পারফেক্ট না। সো আমরা একটু জানার চেষ্টা করবো যে অবস্থান্তর মৌল বলতে আসলে কি বোঝানো হচ্ছে। অবস্থান্তর মৌলগুলো বলতে অবস্থান্তর মৌলের কিছু বিশেষ বৈশিষ্ট্য আছে যা অবশ্যই অন্যান্য মৌলগুলোর মধ্যে নাই। সেই বিশেষ বৈশিষ্ট্যগুলো কি কি? তার মধ্যে একটা বৈশিষ্ট্য তোমরা হয়তো বা সবাই শুনছো, যে অবস্থান্তর মৌল যারা আছে এরা সবাই রঙিন যৌগ গঠন করতে পারে, অর্থাৎ প্রত্যেকেই কালার কম্পাউন্ডস গঠন করতে পারে, রঙিন যৌগ গঠন করতে পারে। আরেকটা ব্যাপার হলো এদের ভিতরে কিন্তু ম্যাগনেটিক প্রপার্টিস আছে, অর্থাৎ এদের ভিতরে চৌম্বকীয় বৈশিষ্ট্য আছে। আর তাছাড়া এরা কিন্তু ভ্যারিয়েবল অক্সিডেশন নাম্বার শো করতে পারে, অর্থাৎ এর অর্থ হলো বিভিন্ন অক্সিডেশন নাম্বারটা এই গ্রুপের মূল, অর্থাৎ এই ব্লকের মূলগুলো শো করতে পারে। এই একটা বৈশিষ্ট্য। সো আরো অনেকগুলো বৈশিষ্ট্য আছে, সো সেগুলো সম্পর্কে তোমরা হয়তো ইন্টারমিডিয়েট লাইফে জানতে পারবা, আর অনেক কাহিনী আছে সেখানে। সো যদি সিম্পলি চিন্তা করা যায় তাহলে অবস্থান্তর মৌল বলতে তুমি যাকে তাকে অবস্থান্তর মৌল বলতে পারবে না। আবার 3 থেকে 12 পর্যন্ত প্রত্যেকটা মৌলকে অবস্থান্তর মৌল বলা যায় না। এর কিছু কারণ তোমাকে এখন আমি একটু সহজ করে ব্যাখ্যাটা বুঝিয়ে বলবো, সবাইকে মনোযোগ দেখবে। ব্লক ব্যাপারটা সবাই জানে, কিন্তু ট্রানজিশন মৌল সম্পর্কে মোস্ট অফ দিস টাইম অনেক বেশি কনফিউজড হয়ে যায়। যে ট্রানজিশন মৌল বইয়ে লেখা আছে একটা, আপনি বলতেছেন একটা, ইন্টারমিডিয়েট যাবে বা একটা জগতে লেগে যাবে। এত প্যাচ না লাগে, সিম্পলি বোঝার চেষ্টা করো, সারা জীবন তোমার কাজে লাগবে ট্রানজিশন মৌল সম্পর্কে। সো এখন এখানে কথা হচ্ছে যে স্ক্যান্ডিয়াম, জিঙ্ক এবং আয়রন, এই তিনটাকে নিয়ে আমরা একটু আলোচনা করবো, এদের মধ্যে কে ট্রানজিশন মৌল। এখানে প্রত্যেকটা মৌল ডি ব্লক মৌল, কোনো সন্দেহ নাই। কেন? কারণ তুমি দেখো, যদি তুমি একটু বুঝতেই পারছো তাদের অপর্যায়সারিত অবস্থান অনুসারে স্ক্যান্ডিয়াম যে মৌলটা আছে এটা আছে 4 নম্বর পর্যায়ে 3 নম্বর গ্রুপে, আর আয়রন আছে 4 নম্বর পর্যায়ে 8 নম্বর গ্রুপে, আর জিঙ্ক আছে 4 নম্বর পর্যায়ে 12 নম্বর গ্রুপে। সো প্রত্যেকে কিন্তু 3 থেকে 12 এর মধ্যে আছে। সো অবশ্যই প্রত্যেকেই ডি ব্লক মৌল, এখানে কোনো সন্দেহ নাই যে এখানে 3টা মৌল ডি ব্লক। কিন্তু অবস্থান্তর মৌলের মধ্যে এখানে শুধুমাত্র এফি বা আয়রন অবস্থান্তর মৌল, স্ক্যান্ডিয়াম বা জিঙ্ককে তুমি কোনোভাবে অবস্থান্তর মৌল বলতে পারবা না। এটা আবার কি হইল? স্ক্যান্ডিয়াম বা জিঙ্ককে আমি অবস্থান্তর মৌল বলতে পারবো না, এর কারণটা কি? এর কারণটা হলো তুমি একটু তাকায় দেখো, অবস্থান্তর মৌলগুলো যাদের ডি অরবিটালে ইলেকট্রন ত্যাগ করার পরে বা কোন একটা নির্দিষ্ট জারণ সংখ্যা যখন বিদ্যমান থাকে, তখন যদি ডি অরবিটাল ইলেকট্রন কি বলে এটাকে 1 থেকে 9 এর মধ্যে থাকে, তখনই তাকে কেবলমাত্র অবস্থান্তর মৌল বলা যায়। এবং তার ভিতরে তখন ওই বৈশিষ্ট্যগুলো চলে আসে, ম্যাগনেটিক প্রপার্টিস, তারপরে তোমার কি বলে এটাকে ভেরিয়েবল অক্সিডেশন নাম্বার শো করার প্রপার্টিসটা, তারপরে চলে আসে তোমার এদের কালার কম্পাউন্ডস তৈরি করার টেন্ডেন্সি চলে আসে। কখন? যখন ডিতে ইলেকট্রন 1 থেকে 9 পর্যন্ত থাকে। তাহলে তো ভাই স্ক্যান্ডিয়ামে ডিতে 1 আছে, তারপরে আপনি কেন স্ক্যান্ডিয়ামকে অবস্থান্তর মৌল বলতেছেন না? আমি কি বলছি, যখন ইলেকট্রন সে ত্যাগ করবে, অর্থাৎ যখন কোনো একটা নির্দিষ্ট জারণ সংখ্যা অবস্থায় চলে আসবে। একটু দেখাচ্ছি, স্ক্যান্ডিয়াম 3+ এর কথা হয়তো তোমরা শুনছো। যখন স্ক্যান্ডিয়াম 3 ইলেকট্রন ত্যাগ করবে, তখন দেখা যাক কি ঘটবে। তখন আমি পুরো ইলেকট্রনটা একটু করছি না, আমি শুধুমাত্র শেষ কথাটি দেখাচ্ছি। আমি দেখতে পারবো এখানে, আচ্ছা পুরোটাই করে দিই, 1s2 2s2 2p6 3s2 3p6। তোমার কি মনে হয় আর কোন ইলেকট্রন থাকবে? 3 ইলেকট্রন থাকবে এখানে, 4s ইলেকট্রন থাকবে? কারণ আমি এখানে 3+ করছি। যখন স্ক্যান্ডিয়াম 3+ আয়ন সৃষ্টি করে, তখন কিন্তু ডিতে কিন্তু কোন ইলেকট্রন থাকে না। তুমি লিখতে পারো 3d0। 4s তো নাই, সে তো আরো আগেই 0। এবার থেকে তুমি যদি জিঙ্কের কথা যদি বলো, জিঙ্ক যদি তোমার 2+ তৈরি করে, কারণ অ্যাজ ইউজুয়াল জিঙ্ক কিন্তু সবসময় 2+ কাঠামোটা তৈরি করে, জিঙ্ক কিন্তু অন্য কোনো আয়ন সৃষ্টি করে না। কারণ যদি ইলেকট্রনকে ভালো করে টাকা দেখো, 2, তারপরে দেখবা 8, তারপরে দেখবে এখানে 18, তারপরে কয়টা দেখবা? 2টা। সো সবসময় সে কি করবে? 2 ইলেকট্রন ত্যাগ করে ধনাত্মক কারণে পরিণত হতে চাবে, অর্থাৎ অষ্টক ফুলফিল করতে চাবে। এই জন্য জিঙ্ক 2 ইলেকট্রন সবসময় ত্যাগ করে, এটা তার ফিক্সড অক্সিডেশন স্টেট। সো আমরা জিঙ্কে ইলেকট্রন নষ্ট করে দেখি, 1s2 2s2 2p6 3s2 3p6 3d10।
কিন্তু আয়রনের ব্যাপারটাকে যদি আমরা একটু চিন্তা করে দেখি, তোমরা হয়তো শুনছো আয়রন কিন্তু দুই রকমের আয়রন তৈরি করে, ফেরাস এন্ড ফেরিক, Fe2+, Fe3+। শুনছো না এই কথাটা? দেখা যাক Fe2+ যখন তৈরি করে তার অবস্থাটা দেখতে কেমন হয়। Fe2+ যখন সে তৈরি করে 1s2 2s2 2p6 3s2 3p6 2+ তৈরি করছে, তার মানে 3d তে 6 থাকবে কিন্তু 4s ইলেকট্রন 0 চলে আসবে। আর যখন সে 3+ তৈরি করবে, ফেরিক স্টেট তৈরি করবে, তখন একই থাকবে 1s2 2s2 2p6 3s2 3p6 3d 5 থাকবে, তখন 4s তো 0 তো ছিলই, থাকলোই। সো একটু মনোযোগ দেখো এই চারটা বিষয়টাকে, আমাদের যে মৌলগুলো আছে আমরা দেখতে পাচ্ছি এখানে যখন স্ক্যান্ডিয়াম 3+ আয়ন সৃষ্টি করেছে তখন দেখতে পাচ্ছি দ্বিতীয় ইলেকট্রন কয়টা? 0, কারণ তার ক্ষেত্রে এখানে 3টা ছিল, 3টা ত্যাগ করছে, তার মানে তখন 0 হয়ে গেছে। বাট যখন জিঙ্ক 2+ তৈরি করা হয়েছে তখন কিন্তু তৃতীয় ইলেকট্রন 10টা। যখন Fe2+ তৈরি করা হয়েছে, যখন সে ফেরাস আয়ন সৃষ্টি করছে, তখন আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু 3d ইলেকট্রন কয়টা? 6টা, আর 4s ইলেকট্রন 0টা। যখন ফেরিক আয়ন অবস্থা তৈরি করবে, Fe3+ তৈরি করবে, তখন দেখতে পাচ্ছি এখানে 3d ইলেকট্রন 5টা এবং 4s ইলেকট্রন 0টা। এই ক্ষেত্রে আমরা একটা বিষয় বুঝতে পারলাম যে ট্রানজিশন মেটালের মধ্যে সবসময় ইলেকট্রন ত্যাগ করার পরে তার ডি অরবিটালে ইলেকট্রন 1 থেকে 9 এর মধ্যে থাকতে হবে, তাহলেই শুধুমাত্র সে রঙিন যৌগ গঠন করতে পারবে, তার ভিতরে চৌম্বকীয় বৈশিষ্ট্য চলে আসবে, তার ভিতরে পরিবর্তনশীল জারণ অবস্থা সৃষ্টি করার মতো আর অনেকগুলো বৈশিষ্ট্য তার মধ্যে চলে আসবে। এই জন্য অবস্থান্তর মৌলর ব্যাপারটা খুব সাবধান। তো তুমি এখন চিন্তা করে দেখো, তুমি কি এখন স্ক্যান্ডিয়াম বা জিঙ্ককে তুমি কি অবস্থান্তর মৌল অর্থাৎ ট্রানজিশন মেটাল বলতে পারবা? আমার তো মনে হয় না, কারণ জিঙ্ক এবং স্ক্যান্ডিয়ামের মধ্যে কিন্তু 3d তে কোনো ইলেকট্রন একটাতে 0 হয়ে গেছে, আরেকটাতে কি হয়ে গেছে? 10 হয়ে গেছে, যা কিনা সম্পূর্ণ যুক্তিবিরোধী। হতে হবে 1 থেকে 9 এর মধ্যে। তবে যদি কেউ এখানে পাল্টা প্রশ্ন করতে চাও, যদি স্ক্যান্ডিয়াম 3+ তৈরি না করে স্ক্যান্ডিয়াম 2+ তৈরি করতো, তখন কি তাকে অবস্থান্তর মৌল বলা যেত? হ্যাঁ, স্ক্যান্ডিয়াম আসলে 2+ তৈরি করার ক্ষমতা রাখে কিছু কিছু যৌগ বিশেষে, খুব কম, এটা তার বিষয়টা খুবই কম একটা বৈশিষ্ট্য। তবে যদি কেউ যুক্তি দিতে চাও স্ক্যান্ডিয়াম যদি 2+ তৈরি করে তখন কি ঘটবে? তখন সব ঠিকই থাকবে, তখন দেখা যাবে 3d তে 1 আছে, এগুলো সব ঠিকই থাকবে। আচ্ছা, মানে যে 3s2 3p এগুলো সব ঠিকই থাকবে, 3d তে 1 থাকবে। সেই অবস্থায় তুমি কিন্তু স্ক্যান্ডিয়াম যদি 2+ আয়ন তৈরি করো, তখন কিন্তু তুমি স্ক্যান্ডিয়ামকেও অবস্থান্তর মৌল বলে বিবেচিত করতে পারবা। এই জন্য আমি তোমাদের বললাম যে তোমাদের বইয়ের মধ্যে যে কথাটা লেখা আছে সেই কথাটা একদম পারফেক্টলি ভুল না, একবারে সঠিকও না। তবে আমি আবারও বলছি, স্ক্যান্ডিয়াম মোস্ট অফ দ্য টাইম সে 3+ আয়ন তৈরি করতেই সে বেশি কি বলে এটাকে স্টেবল হতে পারে, স্বাচ্ছন্দ্য বোধ করে। স্ক্যান্ডিয়াম 2+ খুবই কম। তবে যদি তৈরি করে তাহলে স্ক্যান্ডিয়াম 2+ কিন্তু অবস্থান্তর মৌল বলতে পারবে, কারণ তখন কিন্তু ইলেকট্রন 3d তে 1 থেকে যাবে। সো ব্যাপারটা একটু সাবধান, যাকে তাকে তুমি ধরেই তাকে অবস্থান্তর মৌল বলবা এরকমটা না। এবার আমি সমস্ত যুক্তিগুলোকে একটু গুছিয়ে তোমাদের বলে দেব। এই কোর্সটা রিলেটেড এখানে যে 3টা মৌল আছে, স্ক্যান্ডিয়াম, আয়রন এবং জিঙ্ক, এই 3টা মৌলের মধ্যে প্রত্যেকে ডি ব্লক মৌল। সেই যুক্তি অনুসারে প্রত্যেকে যেহেতু দেখতে পাচ্ছি 3 থেকে 12 এর মধ্যে আছে, এবং প্রত্যেকে ডি ব্লক মৌল। এছাড়া প্রত্যেকে ইলেকট্রন করতে গেলে কিন্তু ডিতে ইলেকট্রন কিন্তু প্রবেশ করে, তারপরে তো আমরা এটাকে সাজা রাখতাম, মনে আছে না এটা? হ্যাঁ, ঠিক আছে। তাহলে কিন্তু যদি ট্রানজিশন মেটালের কথা বলা হয়, অর্থাৎ যারা অবস্থান্তর মৌলের কথা যদি বলা হয়, অবস্থান্তর মৌলটা যদি কোনো ইলেকট্রন ত্যাগ করার পরে সে যদি ইলেকট্রন ডিতে 1 থেকে 9 এর মধ্যে থাকে, তখনই তাকে ট্রানজিশন মেটাল বলা যাবে। কিন্তু স্ক্যান্ডিয়াম 3+ কি আমরা দেখতে পাচ্ছি উপরের তথ্য অনুসারে স্ক্যান্ডিয়াম 3+ এর ডিতে কোনো ইলেকট্রন থাকে না। অপরদিকে জিঙ্ক 2+ যখন সৃষ্টি করা হয় তখন এখানে ইলেকট্রন 3d 10টা থেকে যায়। অপরদিকে আয়রন 2+ বা আয়রন 3+ যেটাই করে না কেন 3d থেকে ইলেকট্রন 5 বা 6 অর্থাৎ এক্সিস্ট থাকে, 3d তে ইলেকট্রন বিদ্যমান থাকে, কিন্তু স্ক্যান্ডিয়াম বা জিঙ্কের মধ্যে ইলেকট্রন 0 বা 10 হয়ে যায়, কিন্তু হওয়ার কথা 1 থেকে 9 এর মধ্যে। যেহেতু এটা হচ্ছে না, এই জন্য আমরা আসলে স্ক্যান্ডিয়াম বা জিঙ্ককে অবস্থান্তর মৌল বলতে পারবো না। তাহলে ভাই স্ক্যান্ডিয়াম জিঙ্ক ছাড়া অন্য যে মৌলগুলো আছে, অন্য যে মৌলগুলো বলতে টাইটেনিয়াম, ভ্যানাডিয়াম, ক্রোমিয়াম, ম্যাঙ্গানিজ, তারপরে তোমার কোবাল্ট, নিকেল, কপার যে মৌলগুলো আছে, এই মৌলগুলাও কিন্তু অবস্থান্তর মৌল হতে পারে। কখন? যদি তার ইলেকট্রন ত্যাগ করার পর তুমি দেখো যে যত সংখ্যক ইলেকট্রন সে ত্যাগ করছে, তারপরে দেখা যাচ্ছে যে ডিতে 1 থেকে 9 এর মধ্যে ইলেকট্রন থাকছে, তখনই শুধুমাত্র তাকে অবস্থান্তর মৌল বলতে পারবে। যেমন আমি যদি কপারের কথা যদি বলি, যদি এটা এই কোশ্চেন রিলেটেড না, শুধুমাত্র তোমাদের ব্যাখ্যা দেওয়ার জন্য আমি বলতেছি, কপারের কথা যদি বলা যায়, কপারে কিন্তু তুমি দেখতে পারবা, আমি একটু লিখে দেখাই তোমাদের, এখানে দেখাচ্ছি। কপার 29 নম্বর মৌল। কপার আমি শর্টকাট লিখছি, 3d ইলেকট্রন এখানে 10টা আর 4s ইলেকট্রন এখানে 1টা। যদি এনিহাউ কপার প্লাস তৈরি করে, ওই তোমরা হয়তো শুনছো Q+, Q পিক দুটো আয়ন তৈরি করতে পারে। সো যদি কপার প্লাস আয়ন তৈরি করে তখন কিন্তু ডিতে ইলেকট্রন 10টা থাকবে, 4s ইলেকট্রন 0 হবে। কিন্তু যখন সে কপার 2+ আয়ন তৈরি করবে তখন কিন্তু 3d ইলেকট্রন 9টা থাকবে।
এবং 4s ইলেকট্রন তো তখন থাকবেই না, কারণ ওর থেকে আরো কমে গেছে। একটু তাকায় দেখো, এখন কোশ্চেন হলো এই কপার বা দুইটাই যেটা আছে, কপার প্লাস এবং কপার 2+, এই দুইটাই কিন্তু আমাদের গ্রুপ 11 এর মধ্যে আছে। সো এখন এই দুইটার মধ্যে তুমি কোনটাকে অবস্থান্তর মূল্য বলবা, কপার প্লাস কে না কপার 2+ কে? অবশ্যই তোমাকে কপার 2+ কে অবস্থান্তর মূল্য বলতে হবে। কপার প্লাসকে তুমি বলতে পারো না, কারণ কপার প্লাস যখন তুমি তৈরি করছো তখন কিন্তু তুমি ডিতে কিন্তু ইলেকট্রন 10টা পাচ্ছ, কিন্তু ডিতে ইলেকট্রন 10 হওয়া যাবে না, ডিতে হতে হবে 1 থেকে 9 এর মধ্যে। সমস্যাটা বুঝতে পারছো? এখন এরও একটা ব্যাখ্যা দেওয়া সম্ভব যে কেন ডিতে 1 থেকে 9 এর মধ্যেই জোর দেওয়া হচ্ছে। সেই ব্যাখ্যা দিতে গেলে আমাদের বহুত সময় লেগে যাবে, আমি সেই ব্যাখ্যাতে এখন আসবো না। সো আশা করি মূল কনসেপ্টটা কেন বুঝতে পারছো, তোমরা সবই জানবা, আস্তে আস্তে করে সবই জানতে পারবে। একদিনে তো সব জানা যাবে না, আস্তে আস্তে সবই জানতে পারবে এক এক করে। সো বুঝে দিলাম সব। আমাদের 4টা কমপ্লিট, মানে হাফ সৃজনশীল কমপ্লিট। এবার আমরা আসবো 5 নাম্বারটাতে, ইলেকট্রন বিন্যাস করে পর্যায় সারণীতে অবস্থান নির্ণয় করো। খুবই সোজা একটা কাজ, 5 নাম্বার, তোমরা পারবে এটা। একটু দেখা দিচ্ছি। এখানে প্রথম যে মৌলটা আছে এটা বেরিলিয়াম, এই মৌলটা চার ইলেকট্রন বিন্যাস করলে পাবা তুমি এখানে 1s2 2s2। আর এরপর আছে ম্যাগনেসিয়াম 12, ইলেকট্রন বিন্যাস যদি করা যায় সেখান থেকে আমরা দেখতে পারবো 1s2 2s2 2p6 3s2, এটা বি মৌল। নেক্সট আছে সি, এটা ক্যালসিয়াম 1s2 2s2 2p6 3s2 3p6 4s2। এন্ড ফাইনালি এখানে আছে ডি মৌলটা 38, এটা মনে হয় স্ট্রোনিয়াম 38 ডি 1s2 2s2 2p6 3s2 3p6 3d10 4s2 4p6। এরপরে আমাদের চলে আসবে 5s2 ওকে। এরপর আমরা দেখতে পাচ্ছি ই একটা মৌল আছে, এটা 56 মৌলটা 56 হলো ব্যারিয়াম, বেরিলিয়াম না কিন্তু এটা ব্যারিয়াম 56, এটা ই মৌল। এটা ইলেকট্রনটা করতে হবে, করে এটাকে সাজাতে হবে। আচ্ছা আমি ওই 4টা দিকে থেকে করতেছি, 1s2 2s2 2p6 3s2 3p6 3d10 4s2 4p6, এখানে তো 4d চলে আসবে 4d10। আচ্ছা 4d10 যদি চলে আসে, এখানে আমাদের আছে 30 36 46 5s2, এটাকে একটু আমাকে সাজাতে হবে 1s 2s 2p 3s 3p 3d 4s। তোমরা এইভাবে করে রিকমেন্ডটা করবা 4d 4f 5s 5p 5d 5f। 6s কে এখানে আসবে 6s 6p 6d। আচ্ছা 1s 2s 2p 3s 3d 4p 5s, তারপরে 4d 5p চলে আসবে 5p, তারপরে 6s আসবে। ওকে, সো এটার পরে আমি পাবো 5s2 5p6 6s2। দেখা যাক কতগুলো ইলেকট্রন আমাদের হয়ে গেছে এখানে। এটা 30 40 আর 46 48 48 আর 50 আর 56। পারফেক্ট, ঠিক আছে। সো আমরা এইভাবে ইলেকট্রনগুলোকে একটু বুঝে নিব। ইলেকট্রন করা হয়ে গেল। এখন আমাদের যে কাজটা করতে হবে,
আমাদেরকে এদেরকে অবস্থান খুঁজতে হবে, এটা কোথায় আছে। সো আশা করি তোমরা মোটামুটি একটা বিষয় গেস করতে পারছো এদের অবস্থানটা কোথায় হবে, কারণ প্রত্যেকেরই কিন্তু শেষে কিন্তু এস আছে। একটু তাকায় দেখো, 2s2, 3s2, 4s2, 5s2, 6s2, আর তার আগে কিন্তু সবগুলো কিন্তু পারফেক্টলি 8 কমপ্লিট আছে। ভালো করে তাকায় দেখো, সবগুলো 8 কমপ্লিট আছে। সো প্রথম যে মনোটা আছে বেরিলিয়াম, সে আছে 2 নম্বর পর্যায়ে, 2 নম্বর গ্রুপ, সেকেন্ড পিরিয়ড, সেকেন্ড গ্রুপ। ওকে, এরপর বি মূলটা, এটা তৃতীয় পর্যায়ে, সেকেন্ড গ্রুপ, সবগুলো সেকেন্ড গ্রুপের মূল। এটা চতুর্থ পর্যায়ে, ফোর্থ পিরিয়ড, সেকেন্ড গ্রুপ। এটা স্পেস পাচ্ছি না, আমি এখানে লিখছি ফিফথ পর্যায়, সেকেন্ড গ্রুপ, সবগুলো সেকেন্ড গ্রুপ। আর এটা সিক্সথ পর্যায়, মানে 6 নম্বর পর্যায়ের সেকেন্ড গ্রুপ। আচ্ছা, সো আমরা ইলেকট্রন করার মাধ্যমে প্রত্যেকটা মৌলের অবস্থান নির্ণয় করে ফেললাম, আমাদের এটা হয়ে গেল। ঘ নম্বর কোশ্চেন বলছে এ বি সি শুধুমাত্র এই তিনটা মৌল সম্পর্কে কাজ করতে হবে, মৌলের আকার এবং আয়নীকরণ শক্তির ক্রম ব্যাখ্যা করো। সো এ বি সি ছাড়া বাকি দুজনকে আমরা মুছে দিই, কারণ থেকে আমরা এখন কাজে লাগবে না। আমরা এখন বি নাম্বারটাতে আসলাম। সো এখন একটু দেখো আমরা যে এ বি সি তিনটা মৌল পাচ্ছি, বেরিলিয়াম, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, এই তিনটা মৌল কিন্তু একই গ্রুপের অন্তর্ভুক্ত। কেননা তোমরা দেখো পর্যায় সারণীতে গ্রুপ 2 এর মধ্যে সবার প্রথমে আছে বেরিলিয়াম, তারপরে ম্যাগনেসিয়াম, তারপরে ক্যালসিয়াম। সো তারা একই গ্রুপভুক্ত। ওকে, এটা কমপ্লিট। এখন কথা হচ্ছে প্রথমে আমি ব্যাখ্যা দেব পারমাণবিক আকার সম্পর্কে। তোমরা জানো যে যদি একই গ্রুপভুক্ত কোনো মৌলের মধ্যে উপর থেকে নিচের দিকে যাওয়া যায়, গ্রুপ অনুসারে উপর থেকে যদি নিচের দিকে যাওয়া যায়, তাহলে কিন্তু ইলেকট্রন শেষ কক্ষপথে ঠিক থাকবে, কিন্তু প্রত্যেকটা মৌলের কিন্তু একটা করে কক্ষপথ সংখ্যা বাড়তে থাকবে। কেননা তুমি যদি বেরিলিয়ামের কথা বলো, আমি একটু মুছে দিচ্ছি, এর কক্ষপথ 2 2, মানে ইলেকট্রন সংখ্যা, আর এটা হলো 2 8 2, আর এটা কত 2 8 8 2। ব্যাপারটা কি বুঝতে পারছো? সো তুমি দেখতে পাচ্ছ এখানে আস্তে আস্তে কিন্তু প্রত্যেকটারই শেষে ইলেকট্রন কিন্তু ঠিকই আছে, প্রত্যেকটারই শেষ কক্ষপথ ইলেকট্রন 2টা আছে, কিন্তু যত তুমি উপর থেকে নিচের দিকে যাবা প্রত্যেকটা মৌলের জন্য একটি করে কক্ষপথ সংখ্যা বৃদ্ধি পাবে। প্রথমে কক্ষপথ ছিল 2টা, তারপর 3টা, তারপর 4টা, তারপর আরো থাকলে আরো 5টা, 6টা, 7টা, এরকম করে আরো আস্তে আস্তে বাড়তে থাকবে। তার মানে যত উপর থেকে নিচের দিকে যাওয়া যাবে তত কক্ষপথ সংখ্যা বাড়তে থাকবে। এখন যদি কক্ষপথ সংখ্যা বাড়তে থাকে তাহলে কিন্তু পারমাণবিক ব্যাসার্ধের মানটাও কিন্তু এখানে বাড়তে থাকবে। কেন একটু চিন্তা করে দেখো, আমি একটু ডায়াগ্রাম এখানে দেখাচ্ছি। বেরিলিয়ামের প্রথমে কয়টা? 2টা, এন্ড এই কক্ষপথ ইলেকট্রন কয়টা? 2টা। যদি ম্যাগনেসিয়ামের কথা বলি, প্রথমে 2টা, তারপরে কয়টা? 8টা। এখানে একটা 8টা পূর্ণ অরবিটাল আছে, অরবিট আছে, এগুলো অরবিটাল বলা হয়, অরবিট বলা হয়। এন্ড শেষ কক্ষপথ ইলেকট্রন কয়টা? 2টা। যদি আমি ক্যালসিয়ামের কথা বলি, প্রথমে 2টা, তারপরে 8টা, এরপরে পুনরায় আরো 8টা আছে। এন্ড ফাইনালি শেষ কক্ষপথে কয়টা? 2টা। ওকে, আমি এই অক্ষরগুলোকে এখান থেকে মুছে দিচ্ছি তোমাদের বোঝানোর জন্য। তোমাদের জানো যে সেন্টারে কিন্তু নিউক্লিয়াস রয়েছে, যেখানে পজিটিভ চার্জ রয়েছে। সো একটা পরমাণুর অ্যাটমিক রেডিয়াস নির্ণয় করা হয় কিভাবে? নিউক্লিয়াস থেকে শেষ কক্ষপথ পর্যন্ত যে দূরত্বটা তার উপর ডিপেন্ড করে। একটু তাকায় দেখো, আমরা দেখতে পাচ্ছি তিনটা মৌলের বেলায়, এটা আমাদের বেরিলিয়াম ছিল, এটা ম্যাগনেসিয়াম, এটা ক্যালসিয়াম। তিনটা মৌলের বেলায় নিউক্লিয়াস থেকে এখানে দূরত্ব কতটুকু? এখানে দূরত্ব একটু বেশি, এখানে দূরত্ব আরো বেশি। তার মানে কক্ষপথ সংখ্যা যত বাড়তে থাকবে তত কিন্তু তাদের দূরত্ব পরিমাণটা বাড়তে থাকবে নিউক্লিয়াস থেকে, আর এর জন্য তাদের কিন্তু রেডিয়াসটা কিন্তু অনেক বেশি হতে থাকবে। তার মানে এখানে সব থেকে বড় মৌল কোনটা? ক্যালসিয়াম। সব থেকে বড় মৌল ক্যালসিয়াম, তারপরে কোনটা? ম্যাগনেসিয়াম, তারপরে কোনটা? বেরিলিয়াম। কথাটা বুঝতে পারছো? অর্থাৎ সব থেকে ছোট ব্যাসার্ধ কার? বেরিলিয়াম। এটা ছোট একটা। কিন্তু এখানে কোশ্চেনটা করা হয়েছে এদের আয়নীকরণ শক্তির ক্রম অনুসারে। আয়নীকরণ শক্তি
ঠিক এই ব্যাসার্ধের বৈশিষ্ট্যের অপোজিট, ওইখানেও ওই পর্যায়ের ভিত্তিতেও আবার গ্রুপের ভিত্তিতেও। কেন তুমি পর্যায়ের ভিত্তিতে তুমি বুঝতে পারছিলে, যদি একই পর্যায়ে মৌলগুলা বাম থেকে ডান দিকে যাওয়া যায় তাহলে কিন্তু ব্যাসার্ধ কমে, আয়নীকরণ শক্তি বাড়ে। এখানে কি দেখলাম যে একই গ্রুপে যদি উপর থেকে নিচে দিকে যাওয়া যায় তাহলে ব্যাসার্ধ বাড়ে কিন্তু আয়নীকরণ শক্তি কমে। ঠিক অপোজিট বৈশিষ্ট্য। আয়নীকরণ শক্তি এখানে কেন কমবে, এটা কিন্তু যেটা আমি রেডিয়াসের কথা বলি, অ্যাটমিক রেডিয়াস এর সিরিয়ালে আমি এই লাইনটাকে তৈরি করছি। আচ্ছা, এখন কোশ্চেন হলো যে যদি এদেরকে বলা হচ্ছে যে কেন এদের আয়নীকরণ শক্তির পরিমাণটা উপর থেকে নিচের দিকে গেলে এখানে কেন মূলত কমতেছে, ব্যাসার্ধ তো বাড়ে কিন্তু আয়নীকরণ শক্তি কমে। স্বাভাবিক একটা ব্যাপার, সিম্পলি চিন্তা করে দেখো, এই মূলে কক্ষপথ 2টা, এই মূলে কক্ষপথ 3টা, এই মূলে কক্ষপথ 4টা, তার মানে শেষ কক্ষপথ এর ইলেকট্রন কয়টা, 2টা, সবারই 2টা, শেষ কক্ষপথে অর 2টা, অর 2টা, অর 2টা। কিন্তু সমস্যা হলো যে অর 2 নাম্বারই মাত্র শেষ কক্ষপথ চলে আসতেছে, আর অর 3 নাম্বার অরবিটে গিয়ে শেষ কক্ষপথ পাচ্ছি, অর 4 নাম্বার অরবিটে গিয়ে কিন্তু শেষ কক্ষপথ পাচ্ছি। তার মানে নিউক্লিয়াস থেকে কিন্তু দূরত্বটা কিন্তু অনেক বাড়তেছে। এই জন্য আয়নীকরণ শক্তিটা কিন্তু নিউক্লিয়াস থেকে দূরত্ব বাড়ার সাথে সাথে কমে গেছে, অতটা বেশি কিন্তু আকর্ষণ করতে পারতেছে না। সাপোজ তোমার হাতের আশপাশে যারা আছে বা তোমার হাতের আশপাশে যে বস্তুগুলো আছে তুমি সেই বস্তুগুলো খুব সহজেই ধরতে পারছো। তোমার হাতে থেকে দূরে যে বস্তুগুলো আছে সেই বস্তুগুলোকে তোমাকে কিন্তু ধরার জন্য অনেক বেশি পরিশ্রম করতে হবে বা কাউকে না কাউকে ডাক দিয়ে ওই বস্তুগুলোকে তোমার নিজের কাছে আনতে হবে, অনেক বেশি পরিমাণে এনার্জি তোমাকে লস করতে হচ্ছে। ওরকম একটা ব্যাপার যে যত বেশি কাছে থাকবে তার এনার্জিটা কিন্তু তত বেশি থাকবে। এই জন্য কক্ষপথ সংখ্যা যত বাড়বে নিউক্লিয়াস থেকে দূরত্ব তত বেশি হওয়ার কারণে, অর্থাৎ পারমাণবিক ব্যাসার্ধ বেশি হওয়ার কারণে কিন্তু আয়োনাইজেশন এনার্জির পরিমাণটা তত বেশি কমতে থাকবে। সো আয়োনাইজেশন এনার্জির ব্যাপারে যদি বিষয়টা আলোচনা করতে হয় তাহলে এটা সম্পূর্ণ তারা উল্টা। আমি এখানে লিখে দিচ্ছি আয়োনাইজেশন এনার্জি, ইতে আমি এনার্জি বোঝাচ্ছি, তাহলে এটা উল্টা হবে, অর্থাৎ বেরিলিয়াম এর সব থেকে বেশি, তারপরে ম্যাগনেসিয়াম, তারপর ক্যালসিয়াম। মজার ব্যাপার ম্যাগনেসিয়াম দুই ক্ষেত্রেই মাঝখানে আছে। যাই হোক, আসলে আমরা বুঝতে পারছি যে আয়োনাইজেশন এনার্জি এবং অ্যাটমিক রেডিয়াস কিন্তু ঠিক তার অপোজিট প্রপার্টি শো করবে। সো আমাদের 5 বি কমপ্লিট। এবার আমরা চলে আসবো 6 ফার্স্ট অঙ্কটাতে। ফার্স্ট কোশ্চেন এখানে বলা হচ্ছে যে উদ্দীপকের মৌলগুলোর সাথে ওয়াটার, অক্সিজেন এন্ড এসিডের বিক্রিয়া করো। আর উদ্দীপকে কি দেওয়া আছে, গ্রুপ 1 এর সমস্ত মৌল দেওয়া আছে। আমি এখানে গ্রুপ 1টা একটু লিখে রাখি, গ্রুপ 1A। এই 1A বলতে বোঝানো হচ্ছে এ ব্লকের মৌল। তোমরা যেরকম শুনতে পারলে একটু আগে SPDF এরকম 4টা ব্লক আছে, আবার এই পর্যায় সারণীটাকে 2টা ব্লকে ভাগ করা হয়, এ উপগ্রুপ এবং বি উপগ্রুপ। আমি একটু তোমাদের বলে রাখি যে এ উপগ্রুপ কারা, বি উপগ্রুপ কারা। পর্যায় সারণীর মধ্যে এই শুধুমাত্র গ্রুপ 3 থেকে গ্রুপ 12 পর্যন্ত যারা আছে এরা সবাই বি উপগ্রুপের মৌল। এছাড়া ওই তোমার গ্রুপ মানে 1, 2, 13, 14, 15, 16, 17, 18 এই যারা আছে এরা কিন্তু এ উপগ্রুপের, অর্থাৎ 3 থেকে 12 পর্যন্ত যারা আছে তারা বি উপগ্রুপের, আর বাদ বাকি সবাই যারা আছে গ্রুপের তারা হলো এ উপগ্রুপের। দুটো উপগ্রুপে ভাগ করা হয়। এর জন্য আসলে মূলত এখানে 1A লেখা আছে তোমাদের শীটের মধ্যে। সো দেখি এখানে 1 এর মধ্যে কে আছে, হাইড্রোজেন, লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম, সিজিয়াম। সিজিয়াম পর্যন্ত আছে না, রুবিডিয়াম পর্যন্ত আছে, সিজিয়াম আর নাই আমাদের। আচ্ছা, সো আমি এখানে দেখতে পাচ্ছি আমাদের 5টা এলিমেন্ট দেওয়া আছে। কি বলছে, 5টা এলিমেন্টের সাথে আমাকে বিভিন্ন রিঅ্যাকশন করতে হবে। রিঅ্যাকশন খুব সোজা, তোমরা প্রত্যেকের সাথেই তুলনামূলকভাবে পানি, অক্সিজেন এবং এসিডের বিক্রিয়া করবে। প্রথমে আমি এসিডের বিক্রিয়া করি, লিথিয়াম প্লাস অ্যাসিড, হাইড্রোক্লোরিক অ্যাসিড, সোডিয়াম প্লাস আমি আরেকটা অ্যাসিড নিচ্ছি, H2SO4 সালফিউরিক অ্যাসিড, তারপরে পটাশিয়াম আরেকটা অ্যাসিড নিচ্ছি, নাইট্রিক অ্যাসিড, আর রুবিডিয়াম এখানে আমি আরেকটা অ্যাসিড নিচ্ছি, ফসফরিক অ্যাসিড। তোমরা চাইলে সবগুলো একই অ্যাসিড নিতে পারো, কোনো সমস্যা নেই, কোনো নির্দিষ্ট অ্যাসিড তো বলে না, এই জন্য আমি রিঅ্যাকশনগুলোকে করছি। হাইড্রোজেনের সাথে অ্যাসিড নিতে যাও না, সে তো নিজেই অ্যাসিডের বৈশিষ্ট্য নিয়ে ঘুরে। আচ্ছা, একটা রিঅ্যাকশন করলাম। এরপরে আমাদের কি আছে, অ্যাসিড ছাড়া ওয়াটারের সাথে রিঅ্যাকশন করতে বলছেন, অক্সিজেনের সাথে। লিথিয়ামের সাথে অক্সিজেন বিক্রিয়া করব, হাইড্রোজেনের সাথে এখানে করতে পারবো না, অক্সিজেন রিঅ্যাকশন করাতে পারবো, করে দেই। আগে পরে সুন্দর করে গুছিয়ে লিখি, ফার্স্টে হাইড্রোজেন লিখি, তারপরে এখানে লিথিয়াম লিখি। আর কে আছে, সোডিয়ামের সাথে অক্সিজেন বিক্রিয়া, শুধু বিক্রিয়া দেখাতে বলছে, কোনো ব্যাখ্যা চাই নাই। এরপর পটাশিয়ামের সাথে অক্সিজেন বিক্রিয়া করব, রুবিডিয়ামের সাথে অক্সিজেন বিক্রিয়া করব। এই একটা কাজ করলাম, এই একটা কাজ করছি। আরেকটা বৈশিষ্ট্য কি চাইছে, ওয়াটারের সাথে বিক্রিয়া করতে হবে, পানির সাথে বিক্রিয়া করে দিচ্ছি।
সো লিথিয়ামের সাথে আমি পানি বিক্রিয়া করি H2O, তারপরে সোডিয়ামের সাথে ওয়াটারে বিক্রিয়া করব, বিক্রিয়া খুব সিম্পল হবে। পটাশিয়ামের সাথে ওয়াটারে বিক্রিয়া করব, স্পেস পাচ্ছি না, রুবিডিয়ামের সাথে ওয়াটারে বিক্রিয়া করি। ওকে, সমস্ত বিক্রিয়া দেখা তুমি উপরে লিখে রাখবা যে গ্রুপ 1 এর সাথে এসিডের বিক্রিয়া, তারপর লাগবে এখানে গ্রুপ 1 এর সাথে অক্সিজেনের বিক্রিয়া, তারপর লাগবে গ্রুপ 1 এর সাথে পানির বিক্রিয়া। তো বিভিন্ন বিক্রিয়ার প্রোডাক্টগুলো লিখে ফেলি। বিক্রিয়া তো তোমরা পারবাই। লিথিয়াম ক্লোরাইড প্লাস হাইড্রোজেন, প্রতি ক্ষেত্রে হাইড্রোজেন উৎপন্ন করবে। সোডিয়াম সালফাইড প্লাস হাইড্রোজেন, পটাশিয়াম নাইট্রেট প্লাস হাইড্রোজেন, রুবিডিয়াম ফসফেট, ফসফেট দুজন নিতে পারো 3 প্লাস হাইড্রোজেন। আর এখানে তো ওয়াটার, আমি ইকুয়েশনগুলোকে কিন্তু ব্যালেন্স করছি না, এই জন্য আমি ইকুয়েশনগুলো অ্যারো দিয়ে কাজ করতেছি। আমরা এই বিক্রিয়াগুলোকে কিন্তু ব্যালেন্স করছি না, তুমি চাইলে এগুলোকে ব্যালেন্স করে দেখাতে পারো। লিথিয়াম অক্সাইড, সোডিয়াম অক্সাইড, কেউ আর পার অক্সাইড লিখতে যাও না, পটাশিয়াম অক্সাইড, কারণ পার অক্সাইডগুলো প্রধানত এভাবে উৎপন্ন হয় না। রুবিডিয়াম অক্সাইড, এখানে লিথিয়াম হাইড্রোক্সাইড প্লাস হাইড্রোজেন পাওয়া যাবে। এখানে পাবো সোডিয়াম হাইড্রোক্সাইড প্লাস হাইড্রোজেন, পটাশিয়াম হাইড্রোক্সাইড প্লাস হাইড্রোজেন, রুবিডিয়াম হাইড্রোক্সাইড প্লাস হাইড্রোজেন। সো রিঅ্যাকশনগুলো আশা করি আমাদের কমপ্লিট হয়ে গেছে। সো আর কখন এখানে কিন্তু আমি 2 লিখছি, তোমরা আবার কি বুঝতেছো, Na2CO3 সালফেট মূলকের জন্য কিন্তু 2। ওকে, সো আমাদের বিভিন্ন রিঅ্যাকশনগুলো কমপ্লিট হয়ে গেল, একবার অ্যাসিডের সাথে, একবার অক্সিজেনের সাথে, একবার পানির সাথে। এরপর আমরা আসবো 6 এর বি নাম্বারটাতে। উদ্দীপকের প্রথম মৌলটিকে গ্রুপ 1A তে রাখা হলেও এর ধর্ম গ্রুপ 17A এর সাথেও মিল রয়েছে, ব্যাখ্যা করো। যদিও ব্যাখ্যাটা ছোট, তবে ব্যাখ্যা নয় যুক্তিপূর্ণ ব্যাখ্যা। ছয়ের বি নাম্বারটা, উদ্দীপকের প্রথম মৌলটা, প্রথম যে মৌলটা আমাদের ছিল সেটা কিন্তু হাইড্রোজেন আছে, হাইড্রোজেন। ওকে, আর কি আছে, রাখা হলেও এর বৈশিষ্ট্য গ্রুপ 17 এর সাথে মিলে। গ্রুপ 17 কারা আছে তাদেরকে একটু লিখে রাখি। গ্রুপ 17A, আমি কিন্তু বলছিলাম যে 3 থেকে 12 পর্যন্ত শুধুমাত্র বি উপগ্রুপ, আর বাদ বাকি উপগ্রুপগুলো সবগুলো এ উপগ্রুপ। এখানে আছে ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, আরও আছে, আমি তাদেরকে লিখছি না যদি তারা তেমন একটা ইউজফুল না। ওকে, কোশ্চেন করা হচ্ছে হাইড্রোজেন গ্রুপ 1 এ রাখা হলেও, হ্যাঁ এটা সঠিক যে এটাকে গ্রুপ 1 এ রাখা হয়েছে। রাখা হলেও এর কিছু কিছু বৈশিষ্ট্য বা এর সাথেও 17 নম্বর গ্রুপের কিছু মিল আছে। এখানে একটা মূল যে মিলটা আমার কাছে মনে হয় সেটা হলো এরকম যে হাইড্রোজেনের ব্যাপারটা একটা তাকায় দেখো, হাইড্রোজেনকে ইলেকট্রন বিন্যাস করো 1 লাস্টে 1 পাবা। ফ্লোরিনকে ইলেকট্রন বিন্যাস করো, ক্লোরিনকে করো, ব্রোমিনকে করো, তুমি যাকেই করো না কেন লাস্টে ইলেকট্রন তুমি 7 পাবা। 2 7, 2 8 7, 2 8 18 7, 2 8 18 18 7। আচ্ছা, এবার একটু বিষয় তাকায় দেখো, যদি আমরা যোজনীর দিক থেকে দুইটা মৌলকে যুক্ত দিতে চাই সেক্ষেত্রে আমি দেখতে পারবো যে হাইড্রোজেন যোজনী 1, কোনো সন্দেহ নেই যোজনী 1। অপরদিকে 17 নম্বর গ্রুপে যে মৌলগুলো আছে ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, প্রত্যেকটা মৌলেরই যোজনী কিন্তু 1। লাস্টে 7টা অরো অরো অরো, প্রত্যেকটা মৌলের লাস্ট ইলেকট্রন 7টা আছে, এই জন্য তাদের যোজনীর মান কিন্তু এখানে 1 থাকছে। সো ওই দিক থেকে যদি একটু চিন্তা করা যায় বিষয়টাকে, তাহলে শুধু আমার না সবার কাছেই মনে হবে এটা যে হাইড্রোজেনকে তো তাহলে 17 নম্বর গ্রুপে রাখা যেতেই পারে। যদিও হাইড্রোজেনকে 17 নম্বর গ্রুপে রাখার পিছনে এই একটা দুইটা ঠুনকো ব্যাখ্যা দিয়ে যে তুমি তাকে গ্রুপ থেকে ফালে আরেকটা গ্রুপে ঢুকিয়ে দিবা এরকমটা তুমি পারবা। তোমাকে কোনো স্ট্রং ব্যাখ্যা দেখাতে হবে যে এই স্ট্রং একটা ব্যাখ্যা আছে যে হাইড্রোজেনকে 17 নম্বর গ্রুপের মধ্যে রাখার জন্য, কিন্তু সেই ব্যাখ্যা তোমার কাছে নাই। ফার্স্ট কথা, হাইড্রোজেন কিন্তু অ্যাসিড গঠন করতে পারে, কিন্তু 17 নম্বর গ্রুপের মৌলগুলো কিন্তু সল্ট গঠন করে। সো তারা কিন্তু ঠিক অপোজিট, তেমন বৈশিষ্ট্য এটা এখানে তুমি পাচ্ছ না। তাছাড়া হাইড্রোজেন কিন্তু ধনাত্মক আয়ন পরিণত করতে পারে,
অপরদিকে 97 গ্রুপের মৌলগুলো কিন্তু সবসময়ই ঋণাত্মক আয়ন পরিণত করে, তাদেরকে অনেক বেশি ইলেকট্রোনেগেটিভ মৌল বলা হয়, হাইড্রোজেনকে ইলেকট্রোপজিটিভ মৌল বলা হয়। তবে এখানে কেউ পাল্টা যুক্তি দিতে পারো, কেন ভাই হাইড্রোজেন তো নেগেটিভও হতে পারে। হ্যাঁ, এটা সঠিক যে হাইড্রোজেন নেগেটিভ, যেমন লিথিয়াম হাইড্রাইড, তারপরে তোমার বেরিলিয়াম বা ম্যাগনেসিয়াম হাইড্রাইড বা অ্যালুমিনিয়াম হাইড্রাইড যে মৌলগুলো আছে, এরা যখন তৈরি করে তখন কিন্তু এই ক্ষেত্রে হাইড্রোজেন কিন্তু তার নেগেটিভ আয়ন যোগ করে। অর্থাৎ হাইড্রোজেন যখন ম্যাটারের সাথে যুক্ত হয় তখন সে সেখানে নেগেটিভ আয়ন সৃষ্টি করতে পারে। সো ওই হিসাব করতে গেলে কিন্তু হাইড্রোজেন কিন্তু নেগেটিভ, আবার 97 গ্রুপের মৌলগুলো কিন্তু নেগেটিভ। সো এটাও তুমি একটা কমন বৈশিষ্ট্যের মধ্যে ফেলতে পারো, সর্বদাই যেটা হয় তা না। কিন্তু আমি আবারও বলতেছি যে এখানে একটা কমন বৈশিষ্ট্যের মধ্যে এর দুজনই এক, ওদের দুজনই এক, আর হাইড্রোজেন ঋণাত্মক আয়ন পরিণত করতে পারে যখন যে মেটালের সাথে যুক্ত হয়, যেমন সোডিয়াম হাইড্রাইড। তোমার কি মনে হয় যে এখানে হাইড্রোজেন পজিটিভ? আমার তো মনে হয় না। কেন? তুমি দেখো সোডিয়ামের 11 ইলেকট্রন তাকায় দেখো ভালো করে, তোমার একদম ক্লিয়ার ধারণা চলে আসবে যা আমি একটু আগে বলছিলাম। তোমার কি মনে হয় সোডিয়াম একটা ইলেকট্রন ত্যাগ করবে, না সোডিয়াম এক ইলেকট্রন সে গ্রহণ করবে? হাইড্রোজেনের কাছ থেকে সোডিয়াম ইলেকট্রনটাকে সে নিয়ে নিবে, না উল্টা সোডিয়াম ইলেকট্রনটা ত্যাগ করে ফেলবে? আট বানানোর জন্য অবশ্যই সোডিয়াম যখন ইলেকট্রন ত্যাগ করবে তখন কিন্তু হাইড্রোজেন ইলেকট্রন দুইটা হয়ে যাবে। অর্থাৎ হাইড্রোজেন তখন কিন্তু হিলিয়াম কাঠামো অনুসরণ করবে, সোডিয়াম তখন নিয়ন কাঠামো অনুসরণ করবে। একজন 2 এর নিয়ম মানবে, আরেকজন তখন অষ্টক কাঠামো মানবে। সো ও প্লাস আয়ন তৈরি করবে আর ও গ্রহণ করে মাইনাস আয়ন তৈরি করবে। তো তাহলে তোমার কি মনে হয় না যে হাইড্রোজেন ইলেকট্রন গ্রহণ করে? হাইড্রোজেন ইলেকট্রন আসলে গ্রহণও করতে পারে, তবে সচরাচর এটা হয় না। সচরাচর হাইড্রোজেন মোস্ট অফ দ্য টাইম হাইড্রোজেন ইলেকট্রন ত্যাগ করেই। কিন্তু 97 গ্রুপের মৌলগুলোর কথা চিন্তা করে দেখো, এরাও কিন্তু ইলেকট্রন গ্রহণ করতে পারে। সো এই ব্যাখ্যাটাকে যদি আমরা ধরে নিয়ে আসি তাহলে কিন্তু এটাকে আমরা লিঙ্ক দেখাতে পারবো যে এই ব্যাখ্যাটা ওর ভিতরেও আছে, ওর ভিতরেও আছে। এটা একটা আমরা বৈশিষ্ট্য দিক থেকে আমরা বলতে পারবো যে এইরকম কিছু কিছু বৈশিষ্ট্যের ভিতরে লুকে আছে। এই সকল বিষয়গুলোকে মোটামুটি যদি ওভারঅল গুছিয়ে বলতে পারবো তাহলে তোমার হয়ে যাবে। আরো অনেকগুলো বৈশিষ্ট্য বলা যায়, যেমন হাইড্রোজেনের একটা যদি একটা গ্যাস, অপরদিকে তোমার ওই ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন এরাও কিন্তু এক প্রকারের গ্যাস। যদি এদেরকে সলিড তৈরি করা যায়, এরা সলিড হতে পারে লিকুইড করার মাধ্যমে, দেন সেটাকে সলিড করা হয়। কিন্তু স্বাভাবিকভাবে বিষয় হিসাব করতে গেলে হাইড্রোজেন মৌলিক গ্যাস, একই সাথে কিন্তু ওরাও কিন্তু মৌলিক গ্যাস। সো এরকম কিছু কিছু বৈশিষ্ট্য তুমি দাঁড় করাইতে পারো। তো এই জন্যই বলা হচ্ছে যে উদ্দীপকের প্রথম মৌলটিকে গ্রুপ 1-এ রাখা হলেও এর ধর্ম গ্রুপ 17 এর সাথেও মিল আছে। এর মানে এই না যে সবগুলা ধর্মই মিল আছে, কিছু কিছু বৈশিষ্ট্য মিলে, যে বৈশিষ্ট্যগুলো আমি এখন তোমাদের বললাম। ওকে, এবার দেখা যাক 7 নাম্বার কোশ্চেনটাতে কি বলা হয়েছে। ডি একটি ত্রিযোজী মৌল ব্যাখ্যা করো। ডি মৌলটা সালফার, এর পারমাণবিক সংখ্যা 16, ইলেকট্রন বিন্যাস করলে 2, 8, 6। তোমরা সবাই জানো যে সালফারের কিন্তু যোজনী 2ও হতে পারে, 4ও হতে পারে, 6ও হতে পারে। দ্যাটস সালফারকে ত্রিযোজী মৌল বলা হয়। সবাই জানো না এটা? এখন আমাদেরকে কিছু ব্যাখ্যা দিতে হবে যে একে ত্রিযোজী মৌল কেন বলা হচ্ছে, প্লাস কিছু উদাহরণ আমাকে দেখাতে হবে যে এই সকল যৌগতে সালফার তার যোজনী এই যোজনীগুলোকে সে শো করেছে। কি কি ব্যাখ্যা হতে পারে দেখা যাক। আমরা এটাকে আধুনিকভাবে ইলেকট্রন বিন্যাসটা করব। 1s2, 2s2, 2p6, 3s2, 3p4। ফার্স্ট অফ অল যখন তুমি এটাকে ভেঙে দিবা পি অরবিটালটাকে, তখন কি পাবা? 1s2, 2s2, 2p6, 3s2, 3px, 3py, 3pz। একটু মনোযোগ দিয়ে দেখো, পিতে ইলেকট্রন ছিল কয়টা? 4টা। 4টা ইলেকট্রনকে ভাঙবা তুমি 3টা ঘরের মধ্যে। সো আলটিমেটলি একটাতে 2 বসবে, 1 1। সো লাস্টে বীজ ইলেকট্রন কয়টা? 2টা, যেটাকে বলা হয় যোজ্যত ইলেকট্রন। এই 2টা বীজ ইলেকট্রনের সাথে অপর একটা অ্যাটমের সাথে খুব সহজে যুক্ত হতে পারবে, যার আবার আরেকটা বীজ ইলেকট্রন আছে। এরপর আমি সালফারকে যদি অ্যাগেন ভেঙে দিতে থাকি কন্টিনিউয়াসলি, তাহলে আমি দেখতে পারবো তখন এইটা ভেঙে যাবে। ফার্স্টে এটা ভেঙে গেছে, 1s2, 2s2, 2p6, 3s2, 3px1, 3py1, 3pz1, and finally 3p এর পর কোনটা আসবে? 3dxy1। সো আমি এখানে কিন্তু 4টা পাচ্ছি। যদি আমি ফাইনালি এটাকে এক্সাইট করে ফেলি তখন দেখতে পারবো 1s2, 2s2, 2p6, 3sটা এখন ভেঙে যাওয়া শুরু করবে, 3s1, 3px1, 3py1, 3pz1,
3D-XY1, 3D-YZ1, ডিতে কিন্তু 5টা XY, YZ, ZX, X স্কয়ার মাইনাস Y স্কয়ার আর Z স্কয়ার। সো এখানে আমি পাচ্ছি 3টা 6টা, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা। সো প্রথমে আমি দেখতে পেলাম যে সালফার, আরেকটা কথা বলে রাখি, সালফার কিন্তু অ্যাগেন তুমি এটাকে আরেক সাইড করতে পারবে না, কারণ তুমি দেখো এখানে 2s2 2p6 এটা কিন্তু একদম পারফেক্টলি অষ্টক কাঠামোপূর্ণই আছে। তুমি যদি 2p6 কে এক্সাইটেড করো কোনো লাভ নাই। কেন? একটু মনোযোগ দিয়ে দেখো, মজার একটা ব্যাখ্যা। 2px 2py 2pz পাওয়া যাবে, স্বাভাবিক, কারণ পিকে ভাঙে 3টা পাওয়া যাবে। আমি 6টি ইলেকট্রনকে 3টা ঘরের মধ্যে রাখবো, প্রত্যেকটা ঘরের মধ্যে 2 করে পাচ্ছি, কোনো বিজুলি ইলেকট্রন এক্সিস্ট করছে না। এই জন্য কিন্তু তুমি কিন্তু 2p6 কাঠামোকে কিন্তু কোনোভাবে এক্সাইট করতে পারছো না। তাছাড়া এটা তো কোনো প্রশ্নই আসে না, কারণ এটা একটা সম্পূর্ণ অষ্টক কাঠামো আছে। যদি আমি এইটুকের কথা বলি তাহলে শুধু এইটুকু কার কাঠামো? নিয়নের কাঠামো। নিয়ন একটা 8 নম্বর গ্রুপের মৌল, ও শেষ কক্ষপথে একদম পারফেক্টলি অষ্টক পূর্ণই আছে, একটা স্টেবল মৌল, ওর কোনো ইলেকট্রন প্রয়োজনই নাই বা গ্রহণ করার কোনো যুক্তি আসে না। এই জন্য আসলে আমরা কোনোভাবেই যে কাজটা করতে পারি, 2p6 কে কিন্তু আমরা এইভাবে করে ভেঙে লিখলে আমাদের কোনো লাভ হচ্ছে না। তাহলে এখন আমরা দেখতে পেলাম যে সালফারকে উত্তেজিত করার মাধ্যমে আমরা 3টা স্টেপে দেখতে পাচ্ছি এই 3 প্রকারের বিজোড় ইলেকট্রন সংখ্যা পাওয়া যেতে পারে। প্রথমে 2টা, তারপরে 4টা, তারপরে 6টা। এখন যদি আমি কোনো কম্পাউন্ডসকে ম্যানেজ করতে পারি যারও একটা বিজোড় ইলেকট্রন আছে, তাহলে কিন্তু এটা সম্পূর্ণ হয়ে যাবে। একটু চিন্তা করে দেখো, আমি যদি ফ্লোরিনের কথাটা বলি, কমন যে এলিমেন্টটা সেটা আমি দেখাচ্ছি, 1s2 2s2 2p5। যদি আমরা এটাকে ভেঙে দিই, আউটার মোস্ট অরবিটালটাকে, 2s2 2px 2py 2pz 2 2 1, এই 2pz1টা কিন্তু চাইলেই এখানে এখানে যুক্ত হতে পারে, আবার এখানে 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 এখানে, মানে এই 4টা পজিশনে যুক্ত হতে পারে, আবার এই 6টা পজিশনে যুক্ত হতে পারে। এর ফলেই কিন্তু তোমরা সবাই জানো, এর ফলেই SF2 SF4 SF6 এর উৎপত্তি ঘটে এর ফলে। অর্থাৎ এই ফ্লোরিনে যে একটা ইলেকট্রন অতিরিক্ত আছে, মানে কি বলে এটাকে, অযুগ্ম ইলেকট্রন আছে বা বিজোড় ইলেকট্রন আছে, এই বিজোড় ইলেকট্রনের সাথে কিন্তু যখন 2টা অর্থাৎ 3py and 3pz যখন যুক্ত হয়, তখন কিন্তু SF2 এর সৃষ্টি ঘটে, যা অষ্টক কাঠামো মেনে চলে, এটা কোনো সন্দেহ নাই। কিন্তু SF4 যখন সৃষ্টি করে তখন দেখা যায় কি এই 2pz1 এর সাথে এই 4টা অংশ যুক্ত হওয়ার ফলে SF4 সৃষ্টি হয়। আবার সেম এই 2pz1 এর সাথে এই 6টা অংশ যুক্ত হওয়ার ফলে SF6 তৈরি হয়। এখানে এইটা অষ্টক কাঠামো মানে, এটা অষ্টক কাঠামো মানে না, বাট বন্ধন তৈরি করে কোনো সন্দেহ নাই, কিন্তু তার অষ্টক কাঠামো মেনে চলে না। সো আশা করি আমরা এই একটা বিষয় আমরা মোটামুটি একটু বুঝতে পারছি যে কিভাবে করে সালফারের তার একাধিক যোজনী শো করতে পারে। এখানে স্পষ্ট যে সালফার তার যোজনী 2 শো করেছে, এখানে 4 শো করেছে, এখানে 6 শো করেছে। অর্থাৎ সালফার পরিবর্তনশীল যোজনী, ভ্যারিয়েবল অক্সিডেশন কি বলে এটাকে, ভ্যালেন্সি শো করতে পারে। এই জন্য আসলে সালফারকে একাধিক যোজ্যতা প্রদর্শনকারী মৌল বলা হয়, যেটাকে বলা হয় ত্রিযোজী মৌল, কারণ সে 3টা যোজনী প্রদর্শন করতে পারে। সো আশা করি এই কনসেপ্ট তোমাদের কাছে ক্লিয়ার হয়ে গেছে। এরপর আমরা নেক্সট আসবো, মৌলগুলা শেষ শক্তি স্তরে ইলেকট্রন সংখ্যা ভিন্ন হলেও এদের যোজনী অভিন্ন। উদ্দীপকে 3টা মৌল সম্পর্কে তারা বলতে যাচ্ছে, এ বি সি, এই 3টা মৌলের শেষ শক্তি স্তরে ইলেকট্রন সংখ্যা ভিন্ন, ওকে, হলেও এদের যোজনী অভিন্ন। যোজনী অভিন্ন বলতে ভিন্ন নয় এরকম কিছুকে তারা মিন করছে। দেখা যাক এই লাইনের পরিপ্রেক্ষিতে আমরা কি কি ব্যাখ্যা দিতে পারি। বি মৌল 7, তার মানে এটা নাইট্রোজেন 2 5, আর সি মৌল 15 ফসফরাস 2 8 5। কোশ্চেন করা হচ্ছে 3টা মৌলের শেষ কক্ষপথে ইলেকট্রন সংখ্যা ভিন্ন হলেও এদের যোজনী অভিন্ন, যোজনীগুলো ভিন্ন নয়। কিছু উদাহরণ দিয়ে আর এক্সাইটেড করে বিষয়টা এখন একটু প্রমাণ করে ফেলি। যদি আমি বোরনের কথা বলি, বোরনের 5 ইলেকট্রন যদি করা যায়, 1s2 2s2 2p1 এরকম কিছু পাওয়া যাবে। 2p1 বোরনকে যদি এক্সাইটেড করা যায়, আমরা পাবো এখানে 1s2 2s1 2px1 2py1 2pz0, এটা লেখা লাভ নেই, 3টা বিজোড় ইলেকট্রন পাচ্ছি। আর বোরনের একটা কমন এক্সাম্পল
BF3 বোরন ট্রাইফ্লোরাইড, এইখানে বোরন তার যোজনী 300 করেছে। তুমি এটাকে এটুকু করে এই এক্সাম্পলটা দিয়ে দেখাই দিবা, শেষে আমরা সমস্ত যুক্তিগুলো সাজিয়ে লিখবো, হয়ে যাবে। এটা হয়ে গেল। নেক্সট এবার আমরা একটু আসি বি নাম্বার মৌল নাইট্রোজেন সম্পর্কে। নাইট্রোজেনের সেম কনসেপ্ট, 7 1s2 2s2 2p3। এক্সাইটেড করো নাইট্রোজেনকে, কি পাবা? 1s2 2s2 2px1 2py1 2pz1, তিনটা পাচ্ছি। সো এখানেও সেম কাহিনী আসবে। তুমি নাইট্রোজেনের সাথে ক্লোরিনকে যুক্ত করতে পারো NCl3, কিন্তু তুমি নাইট্রোজেনকে কিন্তু অ্যানাদার এগেইন তুমি চাই এক্সাইট করতে পারছো না, কারণ 2s2 কে তুমি ভাঙলে কিন্তু তোমার ইলেকট্রন 2d তে প্রবেশ করাতে হবে, যা কিনা যুক্তি বিরোধী হয়ে যাবে, কারণ 2d নামক অরবিটাল তৈরি সম্ভব নয়। সো NCl3 এক্সিস্ট করে, এটা পারফেক্ট। এন্ড ফাইনালি যদি আমরা ফসফরাসকে ব্যাখ্যা দিতে চাই, এটাও সেম ব্যাখ্যায় আসবে। ফসফরাস 15 1s2 2s2 2p6 3s2 3p3, এক্সাইট করে দাও। 1s2 2s2 2p6 3s2 3px1 3py1 3pz1, তিনটা কিন্তু বিজোড় ইলেকট্রন পাচ্ছ। যদিও ফসফরাসকে এক্সাইটেড অ্যাগেইন করা যায়, করলে সেখান থেকে এটা পাওয়া যায়, কারণ ফসফরাসে তো 3d এক্সিস্ট করে। 1s2 2s2 2p6 3s1 3px1 3py1 3pz1 3dxy1। এই দেখো এখানে কিন্তু 5 পাওয়া যায়, এখানে 3 যোজিত ইলেকট্রন, এখানে 5 যোজিত ইলেকট্রন, এখানে শুধুমাত্র 3, এখানে শুধুমাত্র 3। তো ফসফরাসের দুটো যোগই রয়েছে, যদি ক্লোরিনের সাথে হ্যালোজেনের সাথে দেখাই, PCl3 ও শেষও করে, PCl5 ও শেষও করে। যদিও আসলে আমাদের PCl3 সম্পর্কে ব্যাখ্যা দেওয়াটা আমার জন্য এখানে কোশ্চেনটা তো পারফেক্ট, কারণ কোশ্চেনটাতে তারা বলছে যে তাদের শেষ কক্ষপথে ইলেকট্রন সংখ্যা অভিন্ন হলেও, যেমন একজনের লাস্টে 3টা, একজনের 5টা, আরেকজনের লাস্টে 5টা, কিন্তু প্রত্যেকের যোজনী সেম। এটা স্বাভাবিক। যদি আমি PCl3 পর্যন্ত এখানে লিমিট রাখি, তাহলে আমি দেখতে পারবো যে এখানে ফসফরাস তার যোজনী 300 করেছে, NCl3 এর মধ্যে যদি আমরা দেখি নাইট্রোজেন তার যোজনী 300 করেছে, বোরনের মধ্যে যদি দেখি বোরনও তার যোজনী 300 করেছে। সো আমরা বলতেই পারি তাদের শেষ ইলেকট্রন সংখ্যা সবার প্রায় সেম না হলেও তাদের যোজনী কিন্তু প্রায় সবারই সেম। তুমি এখানে PCl5 এর ব্যাখ্যাটা তোমার এখানে টেনে না আনলেও চলবে, কারণ একথা সঠিক যে ফসফরাসের যদি 3ও হতে পারে 5ও হতে পারে, এখানে 3 ওখানে 5, কিন্তু 3-এর মধ্যে তোমার থাকাটা উচিত, কারণ কোশ্চেনের সাথে তুমি যদি তাল দিতে চাও, অর্থাৎ কোশ্চেন যা বলবে তুমি তোমার ব্যাখ্যাটাকে ওভাবেই গুছিয়ে রাখবা। তুমি ব্যাপারটাকে জানো অনেক ডিপলি, কিন্তু অতটা ডিপলি তোমার এখানে আলোচনা না করলেও চলবে। ওকে, এবার আমরা এখন চলে আসবো 8 নাম্বারটা। দেখা যাক 8 নাম্বারটাতে কি বলা হয়েছে। এখানে বলছে উদ্দীপকের পর্যায়ের মধ্যে, আচ্ছা একটা পজিশনের মধ্যে একটা স্যাম্পল দেওয়া আছে। ওকে, টি এর পারমাণবিক ব্যাসার্ধ সবথেকে ছোট কেন? পর্যায় সারণীটাকে আমি একটু তৈরি করে নিই, তাহলে তোমাদের জন্য বুঝতে অনেক সুবিধা হবে। Okay, 2 3 2 13 17 X R Y S Z T। ওকে, আমরা কোশ্চেনটাকে তৈরি করলাম। এখানে বলছে উদ্দীপকের পর্যায়টির মধ্যে টি এর পারমাণবিক ব্যাসার্ধ সবথেকে ছোট কেন?
আমাকে ওভারঅল ব্যাখ্যা দিতে হবে। অনেকে মনে করতে পারো শুধু টি সম্পর্কে কিছুক্ষণ চিল্লাইলে হয়ে যাবো, তা কিন্তু না। টি এর পাশাপাশি যারা আছে তাদেরকে নিয়েও আলোচনা করার মাধ্যমে টিটাকে আমাকে যুক্তিপূর্ণ ব্যাখ্যা দেওয়ার মাধ্যমে প্রমাণ করতে হবে যে এটা আসলেই ছোট, এটা পারফেক্ট। কিন্তু ফোকাস আমাদের টিতে থাকবে, আলোচনা করবো সবাইকে নিয়ে। প্রথমে আমাদের জানা দরকার এখানে কোন মৌলটা কে। আমি একটু পাশে লিখছি। আমি দেখতে পাচ্ছি 2 নম্বর পর্যায়ে 2 নম্বর গ্রুপে। অনেকে এইরকম লাইন শুনলেই ভয় পেয়ে যায়, এই মৌলটা আবার কোনটা। এই লাইনটার উদ্দেশ্য কি? এই যে এটা কি আমাদের গ্রুপ, আর এটা কি আমাদের যে পাশে যেটা আছে খারাপভাবে যেগুলো আছে এগুলো গ্রুপ, আর পাশাপাশি যেগুলো আছে এগুলোকে বলা হচ্ছে পর্যায়। এটা তোমরা জানোই। সো 2 নম্বর পর্যায়ে 2 নম্বর গ্রুপ, 2 নম্বর পর্যায়ে 2 নম্বর গ্রুপ কোন মৌল হতে পারে যার ইলেকট্রন 2 2। এই দেখো 2 নম্বর পর্যায়ে 2 নম্বর গ্রুপ। সো 2 এবং 2 যোগ করে 4, 4 কার? বেরিলিয়ামের। তারপরে এক্স মৌলটা কোনটা? বেরিলিয়াম। লিখে নিলাম আমি তোমাদের বোঝানোর জন্য। ওয়াই মৌলটা দেখতে পাচ্ছি 2 নম্বর পর্যায়ে 13 নম্বর গ্রুপ, 2 নম্বর পর্যায়ে 13 নম্বর গ্রুপ। তার মানে ইলেকট্রন ম্যাচটা কি 2 3, কারণ 3 থেকে 10 যোগ করতে হবে, তুমি ভালো করে জানো। 2 নম্বর পর্যায়ে 13 নম্বর গ্রুপ। ওই লাইনটাকে এভাবে করে চিন্তা করে নিবা, তারপরে মোট যোগ করে তুমি মৌলের পারমাণবিক সংখ্যা মনে রাখবা, আর পারমাণবিক সংখ্যার সাথে তুমি মৌলটার নাম বলে ফেলবা, শেষ। সো 2 এবং 3 যোগ করলে 5, 5 কার? বোরনের। 2 নম্বর পর্যায়ে 17 নম্বর গ্রুপ, তার মানে ইলেকট্রন বিন্যাস করলে হবে 2 7। এই দেখো 2 নম্বর পর্যায়ে 17 নম্বর গ্রুপ। তাহলে কার? 2 এবং 7 যোগ করে 9, 9 কার? ফ্লোরিনের। প্রত্যেকটা মৌলের নাম আমি বুঝে নিচ্ছি। আর মৌলটা 3 নম্বর পর্যায়ে 2 নম্বর গ্রুপ, 3 নম্বর পর্যায়ে, তার মানে 2 8 2 হবে। 3 নম্বর পর্যায়ে যেহেতু প্রথমে একটা তারপর একটা তারপর একটা, 3 নম্বর পর্যায়ে 2 নম্বর গ্রুপ। 12 কার? ম্যাগনেসিয়ামের। 3 নম্বর পর্যায়ে 13 নম্বর গ্রুপ, 3 নম্বর পর্যায়ে 13 নম্বর গ্রুপে যদি আমি হিসাব করে যাই 2 8 3 হবে, লাস্টে 3 থেকে 10 যোগ করতে হবে। এই 13 কার? অ্যালুমিনিয়ামের। আর 2 নম্বর পর্যায়ে 17 নম্বর গ্রুপ যদি হিসাব করি 2 8 7, এটা কার? ক্লোরিনের। 2 নম্বর পর্যায়ে 17 নম্বর গ্রুপ। সো দেখো প্রত্যেকটা মৌলের নাম কিন্তু আমি এখানে বুঝে নিলাম। এভাবেই তোমাকে বুঝে নিতে হবে যে কোন মৌলটার নাম কি, না হলে কিন্তু কোনো কাজ নাই। ওকে, 2 নম্বরের নাম জানা হয়ে গেছে, এখন আমরা সুস্পষ্টভাবে ব্যাখ্যাটাকে গুছিয়ে লিখতে পারবো। কোশ্চেন করা হচ্ছে এখানে যে টি এর পারমাণবিক ব্যাসার্ধ সবথেকে ছোট কেন? তার মানে সবথেকে ছোট মৌল বলে তারা এখানে টি মৌলটাকেই মেনশন করছে। দেখা যাক আমরা পর্যায় অনুসারে বিষয়টাকে আলোচনা করবো, কারণ তারা বলছে যে পর্যায়ের মধ্যে, পর্যায় তো আমাদের এটা, পর্যায়ের মধ্যে আমরা দেখতে পাচ্ছি এখানে ম্যাগনেসিয়াম আছে, যার ইলেকট্রন নেট তুমি যদি করো 2 8 2 পাবা, 2 8 2। আর তুমি যদি অ্যালুমিনিয়ামের কথা যদি বলো, অ্যালুমিনিয়ামের 13 ইলেকট্রন যদি করো 2 8 3 পাবা। আর টি মৌল মানে ক্লোরিনের ইলেকট্রন তুমি যদি করো তাহলে তুমি এখান থেকে 2 8 7 পাবা। কোশ্চেন করছে, এটা তো পর্যায় অনুসারে আমি লাইনটাকে লিখলাম, পিরিয়ডিক্যালি লাইনটাকে লেখা হয়েছে এখানে অনুযায়ী। আচ্ছা, এখন কথা হচ্ছে এখানে যে তাদের কথা অনুসারে এই টি মৌলটা মানে ক্লোরিন মৌলটা পারমাণবিক ব্যাসার্ধ সব থেকে ছোট, এটা আমাকে দেখাইতে হবে। সো আশা করি ব্যাখ্যাটা তোমরা নিজেরাই এখন বুঝতে পারছো, যে তোমরা এর আগে 7টা সৃজনশীল শুনতে পারছো। সেখান থেকে তুমি দেখতে পাচ্ছ সবগুলো মৌলের কক্ষপথ সেম, এখানেও 3টা, এখানেও 3টা, এখানেও 3টা। তার মানে প্রত্যেকটা মৌলই একই পর্যায়ের অন্তর্ভুক্ত, কিন্তু তাদের শেষ কক্ষপথ ইলেকট্রন সংখ্যা সেম না, বেশি। ম্যাগনেসিয়ামের 2টা, অ্যালুমিনিয়ামের 3টা, আর ক্লোরিনের কয়টা? 7টা। তার মানে তুমি যেটা জানো যে একই পর্যায়ে যদি মৌলগুলো বাম থেকে ডান দিকে যায় তাহলে কি হবে? পারমাণবিক সংখ্যা বাড়বে, এর ফলে শেষ কক্ষপথ ইলেকট্রন সংখ্যা বেশি হতে থাকবে। এর কারণে নিউক্লিয়াস থেকে কিন্তু ওই অ্যাট্রাকশনটা অনেক বেশি হতে থাকবে ইলেকট্রন সংখ্যা বাড়ার কারণে শেষ কক্ষপথে, এবং আলটিমেটলি কিন্তু ওই পরমাণুটা কিন্তু নিউক্লিয়াস থেকে চার্জ অনেক বেশি আকর্ষণ করার কারণে ওই পরমাণুটা কিন্তু ব্যাসার্ধটা কিন্তু কমে যাবে। তাহলে সেই হিসাব করতে গেলে ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম এবং ক্লোরিনের মধ্যে সব থেকে ছোট কার হবে? ক্লোরিনের, কারণ ক্লোরিন ইলেকট্রন 7টা। কিন্তু এখানে কিন্তু সব থেকে বড় মৌল যদি হিসাব করা যায় তাহলে কিন্তু ম্যাগনেসিয়াম আসবে, কারণ ম্যাগনেসিয়ামের ইলেকট্রন সংখ্যা শেষ কক্ষপথে মাত্র 2টা। আর কিন্তু নিউক্লিয়াস থেকে চার্জটা কিন্তু আকর্ষণটা কিন্তু অনেক কম, কিন্তু অ্যালুমিনিয়ামের আকর্ষণটা কিন্তু একটু বেশি, ক্লোরিনের আকর্ষণ তো অনেক বেশি, কারণ এখানে ইলেকট্রন কয়টা? 7টা। সো আশা করি বুঝতে পারছো যে একই পর্যায়ে মৌলগুলো যদি বাম থেকে ডান দিকে যাওয়া যায় তাহলে ইলেকট্রন সংখ্যা শেষ কক্ষপথে একটি করে যুক্ত হওয়ার সাথে সাথে পারমাণবিক ব্যাসার্ধ কমতে থাকে। সো এই জন্য প্রকৃতপক্ষে ম্যাগনেসিয়ামের আমরা এটাকে সব থেকে বড় মৌল বলবো, অ্যালুমিনিয়াম থেকে সব থেকে ছোট মৌল বলবো, এবং ক্লোরিনটাকে তার থেকেও ছোট মৌল বলবো। হিসাব করতে গেলে ক্লোরিন ইজ লেস দেন অ্যালুমিনিয়াম ইজ লেস দেন ম্যাগনেসিয়াম, অর্থাৎ ক্লোরিন এখানে সব থেকে ছোট। তুমি এটা প্রমাণ করতে পারলে তোমার এটা আশা করি বুঝতে পারছো। এরপর বলছে জেড ও টি মৌলের তড়িৎ ঋণাত্মকতা ও ইলেকট্রন আসক্তির তুলনা করো। একই কাহিনী, বি নাম্বারটাতে আসবো। জেড এবং টি মৌলের, জেড কে এবং টি কে তাকে খুঁজে বের করতে হবে।
ঠিক আমাদের ক্লোরিন, জেডটাকে, জেড আমাদের ফ্লোরিন, 9 ইলেকট্রোমাইনাস করলে 2 7। এদের মধ্যে তড়িৎ ঋণাত্মকতা অর্থাৎ ইলেকট্রোনেগেটিভিটি কনসেপ্টের উপর আমাকে ব্যাখ্যা করতে হবে। এটাও তোমাদের কিছুক্ষণ আগে পড়ে আসছি। ইলেকট্রোনেগেটিভিটি ফ্লোরিন এবং ক্লোরিনের মধ্যে আরো তো নাই, আজও আছে এই গ্রুপের মধ্যে আছে, আমি আর লিখছি না কারণ উদ্দীপকে আমাদের এইটুকু বেশি নাই, যেটুকু আছে সেটুকু লাগবে, বেশি না কম না। এখানে ফ্লোরিনের শেষ কক্ষপথ ইলেকট্রন 7টা, ক্লোরিনের শেষ কক্ষপথ ইলেকট্রন 7টা। সো উভয় মৌলই নেগেটিভ, কোনো সন্দেহ নাই এখানে, উভয় মৌলই এখানে ইলেকট্রন নেগেটিভ। প্রত্যেকটা যে দুইটা মৌল আছে, দুইটা মৌলই কিন্তু চাইবে আরেকটি ইলেকট্রন যদি ম্যানেজ করতে পারতো কোনো একটা মৌলের কাছ থেকে, তাহলে সে সুন্দরভাবে অষ্টক কাঠামো পূর্ণ করতে পারতো। সো এই যুক্ত অনুসারে ফ্লোরিন বা ক্লোরিন দুজনের মৌলই নেগেটিভ, এদিকে কোনো সন্দেহ নাই। কিন্তু একটা ব্যাপার আছে এখানে, যদি আমি এখানে তো ঋণাত্মকতার কথা বলি তাহলে আমি দেখতে পারবো যে ফ্লোরিন ক্লোরিন অপেক্ষা অধিক বেশি ইলেকট্রোনেগেটিভ। বিষয়টা এখানে একটু গুছিয়ে বলি আমি, যদি এটা রিলেটেড না। ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, তিনটা মৌলের মধ্যেই ফ্লোরিনের 2 7, ক্লোরিনের 2 8 7, ব্রোমিনের 2 8 18 7 আর আয়োডিনের 2 8 18 18 7। 7 নম্বর গ্রুপের কথা এটা, 17th গ্রুপ। এই সবগুলো মৌল দেখালাম। তো তুমি এখানে দেখতে পাচ্ছ যে এই গ্রুপের মধ্যে কিন্তু তুমি যত উপর থেকে নিচের দিকে যাবা কক্ষপথ সংখ্যা তত বাড়বে, আর কক্ষপথ সংখ্যা তত বাড়ার কারণে পারমাণবিক ব্যাসার্ধ বাড়তে থাকবে, আর পারমাণবিক ব্যাসার্ধ বাড়ার কারণে কিন্তু নিউক্লিয়াস থেকে কিন্তু শেষ কক্ষপথের দূরত্ব কিন্তু আস্তে 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 বাড়তে থাকবে। এই জন্য ওই মৌলের ইলেকট্রোনেগেটিভিটি ধর্ম কমতে থাকবে। সমস্যা বুঝতে পারছো? নিউক্লিয়াস থেকে যত বেশি দূরে চলে যাবে সে তার নেগেটিভ বৈশিষ্ট্যটাকে তত কমাইতে থাকবে। একথা সত্ত্বেও আমি যেটা বললাম যে প্রত্যেকটা মৌলই চায় একটা করে ইলেকট্রন গ্রহণ করার মাধ্যমে লাস্টে 8টি ইলেকট্রন পূর্ণ করার জন্য, ঠিক আছে কথাটা, এদিকে কোনো সন্দেহ নাই। কিন্তু ফ্লোরিন সব থেকে নেগেটিভ, এই কথাটা আমি তোমাকে একদম প্রথমেই বলছিলাম। ফ্লোরিন পর্যায় সারণীর মধ্যে সব থেকে বেশি ইলেকট্রোনেগেটিভ মৌল, কারণ ওর কক্ষপথ সংখ্যা কম, তার উপরে শেষ কক্ষপথ 7টা, এই জন্য ওর জন্য খুবই প্লাস পয়েন্ট ব্যাপারটা। কিন্তু ক্লোরিনের কক্ষপথে লাস্টে 7টা হলেও ওর কিন্তু একটা কক্ষপথ বেশি, অপরদিকে ব্রোমিনের একটা কক্ষপথ বেশি, আয়োডিনের কক্ষপথ আরও বেশি, আরও নিচে গেলে কক্ষপথ সংখ্যা আরও বেশি হবে। যত কক্ষপথ বাড়বে তত কিন্তু নিউক্লিয়াস থেকে দূরত্ব অনেক বেশি বাড়তে থাকবে, অতটা বেশি নিউক্লিয়াস কিন্তু আর আকর্ষণ করে রাখতে পারবে না এনার্জিটা। এই জন্য কিন্তু মূলত বলা হচ্ছে যে ফ্লোরিন সব থেকে বেশি তড়িৎ মৌল। তো এইখানে কিন্তু আমরা সেই ব্যাখ্যা দিতে পারি না যে ফ্লোরিনের কক্ষপথ এখানে 2টা, ক্লোরিনের কক্ষপথ এখানে 3টা, যেহেতু এখানে ক্লোরিনের কক্ষপথ সংখ্যা বেশি, এর জন্য কিন্তু ক্লোরিন কিন্তু নেগেটিভিটি ধর্ম দিক থেকে ফ্লোরিন অপেক্ষা পিছিয়ে আছে, তার থেকে আরো বেশি পিছিয়ে আছে ব্রোমিন, তার থেকে আরো বেশি পিছিয়ে আছে আয়োডিন। যদিও ব্রোমিন বা আয়োডিন আমাদের আলোচনার বিষয় না, কিন্তু ওর পরিপ্রেক্ষিতে তোমাকে ব্যাখ্যাটা বুঝিয়ে দিলাম যে কেন ফ্লোরিনকে সব থেকে বেশি তড়িৎ মৌল বলে অভিহিত করা হচ্ছে। এই গেল তড়িৎ কনসেপ্ট। এরপরে কথা হচ্ছে ইলেকট্রন আসক্তির ব্যাপারে আমরা একটু আলোচনা করা যাবে। ইলেকট্রন আসক্তির ব্যাপারটা তোমাকে আমি একটু আগে বললাম যে যদি উপর থেকে নিচে দিকে যাওয়া যায় তাহলে পারমাণবিক ব্যাসার্ধ বাড়তে থাকে, এই একই সাথে সাথে ইলেকট্রন আসক্তির মানটা কিন্তু তাকে কমতে থাকে। ব্যাপারটাকে বুঝতে পারছো? তাহলে এই ফ্লোরিন বা ক্লোরিন যারা আছে তারা তো অবশ্যই কক্ষপথ সংখ্যা বাড়তেছে, তার মানে যেহেতু আমি একটু আগে স্বীকার করলাম যে ফ্লোরিন অপেক্ষা কিন্তু ক্লোরিনের পারমাণবিক ব্যাসার্ধ কিন্তু বেশি, তাহলে কি আয়োনাইজেশন এনার্জি পরিমাণটা কিন্তু কমতেছে না? তো আয়নীকরণ শক্তির দিক থেকে বিবেচনা করতে গেলে এখানে কিন্তু তোমার যদি উপর থেকে নিচের দিকে যায় ব্যাসার্ধ বাড়ার সাথে আয়নীকরণ শক্তির পরিমাণটা কমতেছে, তার মানে কিন্তু ক্লোরিনের কিন্তু আয়নীকরণ শক্তির পরিমাণটা কম ফ্লোরিন অপেক্ষা। কিন্তু যদি তড়িৎ বিষয়ে আলোচনা করা যায় তাহলে কিন্তু ফ্লোরিনের তড়িৎ ক্লোরিন অপেক্ষা অনেক অনেক বেশি। তো দুইটা বিষয় প্রায় সিমিলার বিষয়। তো আশা করি তোমরা মূল কনসেপ্টটাকে বুঝতে পারছো, তড়িৎ বা তোমার আয়নাইজেশন এনার্জি। সো এই আমাদের মূল বিষয়টা ছিল। আজকের পর্যায় সারণী অধ্যায়টা আমাদের কমপ্লিট হয়ে গেল। এরপর নেক্সট আমরা আসবো আমাদের এই শীটের অন্য কোনো অধ্যায়ের উপরে। আমাদের এই 8টা সৃজনশীল কমপ্লিট। তোমরা যে কাজটা করবা, আমি কিন্তু বেশিরভাগ সৃজনশীলের মধ্যে প্রায় সবগুলো সৃজনশীলের মধ্যে ব্যাখ্যাগুলো আমি মুখে বলে দিছি। তোমাদের কাজটা থাকবে আমার ব্যাখ্যাগুলোকে ভালো করে শুনে একটু সময় নিয়ে ধীরে 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 নোট খাতার মধ্যে ব্যাখ্যাগুলোকে নিজের ভাষায় গুছিয়ে রাখবে। যে ব্যাখ্যাগুলো তোমাদের আমি বললাম সবগুলো কথাই ভালো করে গুছিয়ে গুছিয়ে লিখে নোট খাতাগুলো তৈরি করবা, এবং যখন কোচিং খোলা হবে তখন তোমরা নোট খাতাগুলো আমাকে দেখাবা, এবং তারপরে আমি নোট খাতাগুলো চেক দিয়ে তোমাদের দেখাই দিব না, বা তোমাদের আমি বলে দিব না কারোর মধ্যে সমস্যা আছে কিনা। তবে এই বিষয়গুলো কিন্তু শুধুমাত্র বুঝে রাখলে বা কান দিয়ে শুনে রাখলে কিন্তু কোনো লাভ নেই।
কারণ প্রায় সবগুলা এই পর্যায়ে নেওয়াতে সব থেকে বড় সমস্যা, সবগুলা ব্যাখ্যা প্রায় সেম, সবগুলাই মানে গুলিয়ে যাওয়ার মতো ব্যাখ্যা, যে কমে বাড়ে, ডান থেকে বামে, বাম থেকে ডানে, ওপর থেকে নিচে, নিচে থেকে উপরে, সবগুলো ব্যাখ্যাই এলোমেলো হয়ে যায় বেশিরভাগ সময়। এই জন্য এই ব্যাখ্যাগুলোকে খাতার মধ্যে লিখে লিখে রাখবা এবং বিষয়টাকে বুঝে, না হলে কিন্তু আমার যতগুলো কথা বললাম এই কথাগুলো কিন্তু বুঝতে সুদাই লাগবে, কিন্তু পরে কিন্তু আর এগুলো মনে থাকবে না। এই জন্য খুব ভালো করে এই বিষয়গুলোকে লিখে রাখবা। কোনো সমস্যা হলে, কোনো বিষয়ে যুক্তি লাগলে, কোনো ব্যাখ্যা লাগলে আমাকে ফোন দিতে পারো, আমি আলোচনা করবো তোমার সাথে। সো আজকে এই পর্যন্ত, বাই।